সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের 963তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ লাবিবের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 10 বছর বয়স থেকে ভাইয়ের যৌন নির্যাতনের শিকার এক কিশোরী। প্রিয় বন্ধুরা, জীবনের গল্পের অনুষ্ঠানে আমি অনেক গল্পই বলি আর আপনারাও শোনেন, কিন্তু আজকে আমি এমন এক গল্পের সম্মুখীন হয়েছি, আপনি এমন এক বাস্তবতার সম্মুখীন হয়েছেন যে বাস্তবতা আপনাকে স্মরণ করিয়ে দিবে মধ্যযুগে নারীদের সেই বর্বর নির্যাতনের কথা এবং চোখে জল এনে দেওয়ার মতো কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রাজধানী ঢাকার ভাই লাবিবকে অন্তত সান্ত্বনামূলকভাবে হলেও একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লাবিব হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা ভাই আর একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে কোনো এক জায়গার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্মকর্তা। আমার বাবা তখন রিটায়ার্ড হয়ে যায় যখন আমার জীবনের গল্পটা শুরু হয়। রাজধানী ঢাকার বুকে রয়েছে আমাদের নিজেদের একটা বাড়ি এবং সেই বাড়িতে ভাড়া দিয়ে শেষ বয়সে আমার বাবা খুব ভালো করে তার জীবনযাপন করতেছিল। আমার বড় যে ভাই ছিল তিনি ছিলেন একজন টাইটেল পাস মাওলানা এবং আমার তারপরের যে 2টা ভাই ছিল তারাও সরকারি দপ্তরে খুব ভালো পর্যায়ে চাকরি করত। আমাদের পরিবারটা খুবই সুনামধন্য একটা ব্যক্তি সম্পন্ন পরিবার। সবাই আমাদের পরিবারটাকে অনেক আদর করতো, ভালোবাসতো, সম্মান করতো। সম্মানের চোখে আমাদের পরিবারটাকে আমাদের এলাকার মানুষজন দেখতো। শুধু তাই নয়, আমাদের এলাকায় যে বিশাল জামে মসজিদটা আছে ওই মসজিদের জায়গাটা আমার বাবার নিজের। আমার বাবা সরকারে চাকরি করায় আমার বাবা সেই মসজিদের জায়গাটা মসজিদের নামে দান করে এবং সেখানে মসজিদ নির্মিত হয়, যার জন্য ওই মসজিদের সভাপতিও ছিলেন আমার বাবা। সেজন্য আমার বাবার সম্মানের কোনো ঘাটতি ছিল না আমাদের এলাকাতে। আমার জীবনের গল্প যখন শুরু হয় তখন আমার বড় বোনেরও বিয়ে হয়ে যায়। বড় বোন ছিলেন আমাদের সবার বড়। বড় আপু আমাকে অনেক আদর যত্ন আর ভালোবাসতেন। বড় আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারের মধ্যে সদস্য ছিল আমি, আমার বড় ভাইয়ার বউ এবং গিয়ে আমার বাকি যে 2টা ভাই ছিল তারা, আমার বাবা মা। এমন করে সময়গুলো কাটতেছিল। পালাক্রমে একটা পর্যায়ে আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি ক্লাস 8 থেকে যখন ক্লাস 9-এ উঠি ওই মুহূর্তে আমার বড় ভাইয়ার ট্রান্সফার হয়ে যায়। বড় ভাইয়া তখন তার বউ নিয়ে সিলেটে চলে যায় এবং আমার ইমিডিয়েট যে 2টা বড় ভাই ছিল তারাও বিয়ে শাদী করে সংসারে হয়ে যায়, মানে আমাদের বাসা থেকে চলে যায়। তারা গভর্নমেন্টের চাকরি করতে, তারা দুজনেই চিটংয়ে ট্রান্সফার হয়ে যায়, ওরা চিটংয়ে থাকে। আমাদের পরিবারটা তখন একরকম শূন্যর মধ্যে পড়ে যায়। আমার যে বড় আপু ছিল, আমার বড় আপু খুব বড় একটা পরিবারে বিয়ে হয়। উনি আসলে খুব একটা সময় পায় না আমাদের পরিবারে আসার জন্য। আব্বা তখন খুব টেনশনে পড়ে যায়। দেখা গেল বাবা মা দুজনেই তখন বয়স্ক হয়ে গেছে। পরিবারের মধ্যে তখন আমি ছিলাম, কিন্তু দেখা যায় তারা সবসময় মন খারাপ করতো। আমার বড় ভাইয়া বিয়ে করে সিলেটে থাকে এবং এরপরের যে 2টা ভাই আছে তারাও বিয়ে করে, তারা চিটংয়ে থাকে। বড় আপু ওনার মতো করে শ্বশুরবাড়িতে থাকে। তো আব্বা সবসময় দুঃখ করতো যে আমার একটা নাতিপুতি যদি আমার সাথে থাকতো, অথবা আমার বড় ভাইয়ার অনেক ছেলে মেয়ে আছে তারা যদি আমার বাবার সাথে থাকতো, মায়ের সাথে থাকতো তাহলে খুব ভালো হতো। এই জন্য আব্বা খুব আফসোস করে, কিন্তু কিছুই করার নাই। সবাই তার কর্মের জন্য দৌড়াতে গিয়ে যে যার মতো করে আলাদা হয়ে যায়। এমন করে আমার ভাইয়ার দিন আর রাতগুলো, আমার পরিবারের সময়গুলো কাটতেছিল। এক পর্যায়ে দেখা গেল কি আমার বাবা মা দুজনেই খুব ডিপ্রেশনে পড়ে যায়। বিশেষ করে আমার মা এতটাই টেনশনে পড়ে যায় যে মায়ের পুরোটা সময় কোনোভাবে ভালো কাটতেছিল না। সবসময় দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং হতাশার মাঝে আমার আম্মুর সময়গুলো কাটে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা সিদ্ধান্ত নিল যে বাসায় কোনো একটা কাজের লোক রাখবে। যদি এই পর্যন্ত কিন্তু আমাদের বাসায় কোনো কাজের লোক ছিল না। আমার আব্বা চিন্তা করলো যে বাসায় যদি একটা ভালো কাজের লোক রাখা হয় তাহলে এই কাজের লোকটা আমার আম্মুর সাথে কথাবার্তা বলবে, আম্মুকে সময় দেবে, দেন আম্মুর হয়তো আগের থেকে একটু ভালো সময় কাটবে।
এই কথা চিন্তাভাবনা করে আমার বাবা তখন একটা কাজের মহিলা রাখে আমাদের বাসায়, যার নাম ছিল নীলুফা। নীলুফাকে আমাদের বাসায় কাজে রাখা হয়। নীলুফা 3 মাস যাবৎ আমাদের বাসায় কাজ করে। 3 মাস পরে তিনি আমাদের বাসা থেকে অনেক টাকা পয়সা গয়নাগাটি চুরি করে পালিয়ে যায়। এরপরে কাজের লোকের উপরে আমার আব্বার আর কোনো রকমের বিশ্বাস আসে না। সেই মুহূর্তে আমার আম্মুর দূর সম্পর্কের একটা মেয়ে, আমার আম্মার চাচাতো বোন হয় সম্পর্কে, যার নাম হচ্ছে সাফিয়া আক্তার। তো সেই সাফিয়া আক্তার মেয়েটাকে আমার মা তখন সিদ্ধান্ত নিল যে মেয়েটা তখন সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, মানে এইচএসসি পরীক্ষা দিয়েছে, এবং তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। আমি তখন এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তের ঘটনা। এসএসসি পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম, বাট উনি কিন্তু এরপরেও ওনার মানে 2 বছর ধরে ওনার পড়াশোনা গ্যাপ গিয়েছে, মানে ওই সাফিয়া খালার। তো ওনার গ্যাপ যাওয়ার বড় কারণ হচ্ছে ওনার বিয়ে হয়ে যায়, মানে ওনার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্ক ভালো যাচ্ছিল না। কলেজে পড়া অবস্থা ওনার বিয়ে হয় এবং সম্পর্ক যখন ভালো যাচ্ছিল না, একটা পর্যায়ে হাজব্যান্ডের কাছ থেকে উনি ওনার বাপের বাড়ি চলে আসে, এবং বাপের বাড়ি আসার পরে ইনি তখন পুনরায় আবারও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। ইন্টারের রেজাল্ট যথেষ্ট ভালো হয় এবং তিনি আমার আম্মুর সাথে যোগাযোগ করে যে সে ঢাকায় কোনো একটা কলেজ মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এবং আমারও সেই মুহূর্তে একজন মানুষ খুব দরকার ছিল আম্মুকে সময় দেওয়ার জন্য, আম্মুর সাথে কথা বলার জন্য। আম্মু ওই সময় সিদ্ধান্ত নিল তাহলে আমার ওই সাফিয়া খালাকে আমাদের বাসায় নিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। একইভাবে সাফিয়া খালা তখন আমাদের বাসায় চলে আসে। আমাদের বাসায় আসার পর থেকে সাফিয়া খালা যথেষ্ট পরিমাণের অনেক মানানসই একজন মানুষ ছিল, মানে অনেক কিছু বুঝতো। আমার আব্বার মাইন্ড সেট আপ, আমার মাইন্ড সেট আপ বা আম্মুকে অনেক বুঝতো। এবং এই সাফিয়া খালা আমাদের বাসায় আসার পর থেকে আমার আম্মুর আর কোনো কষ্ট রইল না। আম্মু প্রায় 24টা ঘন্টায় এই সাফিয়া খালার সাথে খুব জমিয়ে আড্ডা দিচ্ছিল। এবং সাফিয়া খালার যে আগে শ্বশুরবাড়ি ছিল, ওনার যে বিয়ে হয়েছে, ওনার স্বামী যে ওনার সাথে বেইমানি করতো বা স্বামী ভালো ছিল না, পরকীয়ায় লিপ্ত ছিল, এই বিষয়গুলো তখন আমার আম্মুর কাছে বলতো এবং আম্মু তখন বিষয়গুলোতে খুব এনজয় করতো। এক কথায় কথা বলার মতো একটা সঙ্গী আমার আম্মুর হয়েছে। এতে 3টা ছেলে, তারপর হচ্ছে একটা মেয়ে জন্ম দিয়েছে, বাট তাদের কোনো নাতিপতি বা তাদের কোনো বউয়ের সাথে আমার আম্মার এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি যতটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে আমার ওই সাফিয়া খালার সাথে। তো আম্মু বয়স্ক হয়েছে, আব্বু বয়স্ক হয়েছে, তাদের সাথে সাফিয়া খালার খুব ঘনিষ্ঠ সম্পর্ক চলতেছে। এমন করে সময়গুলো কাটতেছে। বাট উনি আমাদের রাজধানী ঢাকারই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ওখানে পড়াশোনা করে। তো আমি কিন্তু আবার একটু ছোটোবেলা থেকে একটু ভিন্ন টাইপের মানুষ ছিলাম। আমি বাইক চালাতে খুব পছন্দ করতাম। বাইকের প্রতি মোটরসাইকেলের প্রতি আমার এক ধরনের ক্রাশ ছিল। এই জন্য আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় কিন্তু মোটরসাইকেল চালাই এবং আমার বাবা এটাতে কোনোভাবে রাজি না। তারপর আমি একটা হিরো হুন্ডা চালাইতাম। তো যাই হোক, এক পর্যায়ে তখন আমি সাফিয়া খালাকে আমার বাইকে করে ইউনিভার্সিটিতে নামাই দিয়ে আসতাম এবং আমি আমার স্কুলে যাইতাম। আমি আমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, আমি পরীক্ষা দিতে যাইতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা বললো যে আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই, আমি ঠিকঠাক মতো পড়াশোনা করি না, প্রচুর দুষ্টামি করি, মোবাইলে গেমস খেলি, টাইম ওয়েস্ট করি। এগুলো বলার পরে সাফিয়া খালা তখন একটা সময় নির্ধারণ করলো যে এই সময়টাতে উনি আমার সাথে বসবে এবং আমাকে একটু পড়াশোনা করানোর চেষ্টা করবে, আমাকে একটু পড়াশোনা করাবে। এটা চিন্তাভাবনা করার পরে তিনি তখন রাতের কোনো একটা সময় আমার কাছে আসতো, আমাকে পড়াইতো। তো উনি পড়াইতো, আমি পড়তাম। উনি আমাকে অনেক সাবজেক্ট অনেক ভালোবাসতো। সে কিন্তু অনেক অনেক মেধাবী ছিল, ব্রেন অনেক ভালো ছিল। থাকার কারণে তিনি পড়াইতো, আমিও পড়তাম। তার কাছে খুব মনোযোগ দিয়ে পড়তাম। সামনে এসএসসি পরীক্ষা, পড়াশোনার প্রচুর চাপ। এরকম করে তিনার কাছে পড়াশোনা করে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার এসএসসি রেজাল্টও মাশাআল্লাহ অনেক ভালো হয়। রেজাল্ট আউট হয় আর কি। রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত সাফিয়া খালার সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক যাচ্ছিল। উনি ওনার রুম থেকে, আমি আমার রুম থেকে গেমস খেলতাম অথবা দুজনে একসাথে লুডো খেলতাম। টাইমে ওনাকে নিয়ে ঘুরতে চলে যেতাম। উনি যথেষ্ট পরিমাণের কিউট টাইপের একটা মেয়ে ছিল, যার জন্য আমার অনেক বন্ধুরা টিটকারি করে বলতো যেটা তোর গার্লফ্রেন্ড। আবার অনেক সময় দেখা যায় আমি ওনাকে নিয়ে যখন চলাফেরা করতাম, ওনার ড্রেস আপগুলো একটু ভিন্ন রকম ছিল। উনি ওয়েস্টার্ন পরতে পছন্দ করতো, লাইক জিন্স প্যান্ট, টি শার্ট অথবা আপনার যেগুলো সিনেমার নায়িকারা পরে, এই টাইপের পোশাক আশাক ওনার খুব পছন্দ ছিল। তো উনি যখন এই ধরনের পোশাক আশাক করে রাস্তায় বেরোতো, অনেকেই ওনার দিকে আর চোখে তাকাতো এবং অনেকেই বলতো যে দেখ বেটা, এত কম বয়সে কি সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছে, এরকম করে বলতো। এবং লোকে যে এই কথাগুলো বলতো, এই কথাগুলোতে আমার খালাম্মা অনেক এনজয় করতো, অনেক কিছু উনি এনজয় করতো। এই ধরনের ওনার সাথে আমার সম্পর্কগুলো চলতেছে, অনেক এনজয় করতো। তো এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হলাম এবং সাফিয়া খালা তখন অনার্স করতেছে, বাট সেকেন্ড ইয়ারে উঠে গেছে, উনি সেকেন্ড ইয়ারে পড়তেছিল। এইভাবে ওনার সাথে আমার সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি,
রাতের বেলায় রাত তখন আনুমানিক প্রায় 7টা থেকে 7:30টার মতো বাজে, আমি শুয়ে আছি। আমি আবার সন্ধ্যার সময় একটু ঘুমায় যেতাম। আমি একটু অন্যরকম মানুষ ছিলাম যে সন্ধ্যায় আমার ঘুম চলে আসতো। আমি তখন শুয়ে আছি এবং শুয়ে থাকার পরে তিনি আমার কাছে আসছে। আসার পর আমার বলতেছে যে লাবিব, খালামুনি করেই বলতো যে খালামুনি একটা কাজ করে দিবা, এমনি বলতো। আমি বললাম যে হ্যাঁ খালামুনি করে দিব, কী বলেন তো। ওই সময় কিন্তু এখন যেরকম ধরেন আপনার মানে আমরা হচ্ছে মোবাইলে শেয়ারের ব্যবহার করি বা হচ্ছে এক মোবাইল থেকে অন্য মোবাইলে জিনিসপত্র নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি, অথবা মানে আমরা ইউটিউব থেকে যে কোনো সময় যে কোনো ভিডিও ডাউনলোড করে ফেলি বা যে কোনো মুভি ডাউনলোড করে ফেলি। আর ওই সময় কিন্তু সিস্টেমটা ছিল মেমোরি, মানে মেমোরিতে সব কিছু লোড করা হতো। যেমন আমরা একটা মেমোরি নিয়ে যেতাম 2 গিগাবাইট বা এরকম মেমোরি নিয়ে যেতাম, গেলে পরে ওই মেমোরিটা লোড করে দিত। বাট ওখানে আমরা দোকানে 400 বা 500 টাকা দিতাম, এরকম ছিল আর কি। এবং কম্পিউটার ছিল, প্রতিটা এলাকাতে অনেক কম্পিউটার ছিল যারা হচ্ছে মেমোরি লোড করতো, এবং মেমোরি লোড করার একটা বড় ধরনের বিজনেস ওই সময় ছিল। এখন এগুলো শুনলে হয়তো অনেকে হাসবে, বা হয়তো আমাদের জেনারেশন যারা তাদের হয়তো মনে থাকবে যে একটা মেমোরি লোড করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা পরে দাঁড়ায় থাকা লাগতো। মানে আমার আগে যারা ছিল তারা গান সিলেক্ট করতো, গান যিনি হচ্ছে কম্পিউটারে বসে থাকতো তিনি গান শোনাইতো, এবং শোনানোর পরে যেটা পছন্দ হইতো এই গানটা নিতাম। অথবা অনেক সময় অনেক মুভি উনি চালাইতো, বাট কোন মুভিটা ভালো লাগতো ওই মুভিটা নিতাম। প্রতিটা গান হচ্ছে 2 টাকা, মুভি হচ্ছে 10 টাকা বা 20 টাকা, এরকম করেই হচ্ছে আমরা একটা মেমোরি লোড করতাম। তো খালাম্মা আমারে বলতেছে যে লাবিব, খালাম্মার একটা মেমোরি লোড করে নিয়ে দিবা, এরকম করে আমাকে বলতেছে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে খালাম্মা, কী মেমোরি লোড করতে আমার কাছে দেন। তো উনি মেমোরি লোড দিল, এবং লোড দেওয়ার পরে একটা কাগজের মধ্যে কি জানি লিখে দিল, মানে কাগজের মধ্যে কি জানি লিখছে, ওইটা আমি জানি না কী লিখছে। আমাকে বললো তুমি এটা কিন্তু খুলবা না, মানে কাগজের লেখাটা খুলবা না, তুমি ডিরেক্টলি কম্পিউটার দোকানে যাবা, যাওয়ার পরে কাগজটা দিবা এবং মেমোরিটা দিবা, এরপরে ওই বেটা মেমোরি লোড করে দিবে, তুমি নিয়ে চলে আসবা। এরকম করে হচ্ছে উনি আমাকে পাঠাইতো। আমি তখন যাইতাম, গেলে পরে দোকানদার তো আমার মানে পরিচিত ছিল না, এলাকারই দোকানদার ছিল, ওনার কাছে যাইতাম, গিয়ে কাগজটা দিতাম, উনি কাগজটা পড়তো, পড়াপড়ি বলতো দাও মেমোরি দাও, মেমোরি দিতাম, উনি মেমোরি লোড করে দিত, আমি টাকা দিতাম, চলে আসতাম। 100 200 300 এরকম করে মাঝে মাঝে দিতাম। তো এভাবে ধরেন আপনার 1 সপ্তাহ কেটে যেত, বা 15 দিন পরে উনি আমাকে নতুন করে আবার মেমোরি দিত যে লাবিব আবার যাও, এগুলো সব ডিলিট করে ফেলেছি, নতুন করে রিসার্চ করে মানে নিয়ে আসো। এভাবে 5 বার 7 বার যখন আমি ওই দোকানের মধ্যে যাইতাম মানে মেমোরি লোড করার জন্য, একদিন আমি খুব খেয়াল করে দেখলাম যে দোকানদার খুব হাসাহাসি করে। মানে আমি আগে থেকে বিষয়টা ওভাবে মানে অবজার্ভ করি নাই, বাট এখন থেকে বুঝতেছিলাম যে দোকানদারের কাছে মেমোরিটা দিলে পরে দোকানদারে আমার দিকে একটু কেমন করে তাকায়, একটু খারাপ নজরেই তাকায়, এবং দোকানদারের ভিতরে মানে কেমন যেন একটা জিনিস কাজ করে আর কি, একটু মুসকে মুসকে হাসে। তো এভাবেই হচ্ছে অনেক কথাবার্তা বলে। পরে মেমোরিটা লোড করে ওই দিনে আমি যখন আসতেছিলাম, আমার ভিতরে তখন মানে কেমন জানি একটা মানে খারাপ লাগা কাজ করতেছিল যে ব্যাপার কি, মানে খালাম্মা কী মেমোরি লোড করে বা কিসের মেমোরি লোড করে, এবং এরকম করে মানে মানে ঘটনাটা কি। আবার দোকানদারে হাসে এটা সেটা, আবার দোকানদারে আমি দেখি যে অনেক কিছু কাগজের মধ্যে লিখেও দেয়। তো এইসব বিষয়গুলোর প্রতি আমার কেমন জানি একটা কৌতূহল জন্ম হলো আমার ভিতরে, যে মেমোরি কী লোড করে এবং খালামুনি কী লিখে দেয়, দোকানদার কী লিখে দেয়, কেন দোকানদার মেমোরি লোড করার সময় হাসে, এবং কেন খালাম্মা আমাকে বলে যে আমার ওই মানে ইয়াতে চিঠিটা কিন্তু খুলে দেখবে না, এটা কিন্তু খুলে দেখবে না, ওরকম করে আমাকে বলে। এক পর্যায়ে আমি তখন কী করলাম, ওনার অনুমতি ছাড়া মানে খালাম্মার অনুমতি ছাড়াই আমি তখন ওই পেপারটা খুললাম একদিন, এবং খোলার পরে আমি যে জিনিসগুলো দেখলাম এগুলো দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। মানে উনি বিভিন্ন ধরনের ফন্ট যে ভিডিও মানে খারাপ ভিডিওগুলো উনি লিখে দিত নাকি যে এই ভিডিও লোড করবা, ওই ভিডিও লোড করে দিবা, এটা লোড করবা, ওইটা লোড করবা, মানে একটা কাগজের মধ্যে লিখে দিত, পুরো লিস্টটা একটা কাগজে লিখে দিত, এবং তিনি ওভাবেই লোড করে দিত। এবং দোকানদারে মানে সেকেন্ড পেজে মানে উল্টো পেজটা কিছু কথা লিখে দিত, যেগুলো আসলে আমার কাছে কেমন যেন একটু খারাপ লাগলো। আমি এগুলো এখানে বলতে পারবো না, প্রচার করার মতো না। আমি তখন বুঝে গেলাম যে আমার খালাম্মা আসলে মোবাইলে কী লোড করে, এবং আমি এও বুঝে গেলাম যে এই দোকানদারের সাথে মাঝে মাঝে আমার খালাম্মার কথাবার্তাও হয়। সন্দেহের মাত্রাটা তখন আমার খুবভাবে বেড়ে গেল। অবশ্যই তিনি খারাপ কিছু করে, এবং আমার ভিতর তখন এই বিষয়টা কাজ করতেছিল যে আমার বাবা আমার এলাকার সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তি, মানে অনেক সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, এবং আমাদের এলাকার মসজিদে তিনি সভাপতি। তো এখানে যেহেতু আমার খালাম্মা যদি কোনো জায়গায় ধরা খায় বা কোনো খারাপ কিছু করতে গিয়ে মানুষের কাছে ধরা খায়, ওই সময় আমাদের মহল্লাতে এগুলো কিন্তু খুব হইতো। ধরেন কোনো একটা লোকে কোনো একটা খারাপ কাজ করতে গেছে, ওইখানে ধরা গেলে কিন্তু এটা ভাইরাল হয়ে যেত মুহূর্তের মধ্যে। তো আমি চিন্তা করতেছিলাম যে কোনো জায়গায় গিয়ে যদি আমার খালামুনি ধরা খায়, তাহলে তো আমার আব্বার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে, আমার আব্বা অনেক অপমানিত হবে। এটা চিন্তা করে আমি তখন খালামুনিকে ফলো করতে শুরু করি যে উনি কোথায় যায়, কী করে। এবং একটা পর্যায়ে আমি এরকম করে খেয়াল করতে করতে দেখি যে উনি ওই কম্পিউটারের লোকটার সাথে মাঝে মাঝে ফোনে অনেক কথা বলে।
সবসময় না, হয়তো 2 দিন 3 দিন পরে অনেকক্ষণ কথা বলে, আধা ঘন্টা 40 মিনিট এরকম করে ওই লোকটার সাথে কথা বলে। শুধু কথাই বলে না, আমি মানে খুব ভাবে খেয়াল করে দেখলাম যে উনি ওই লোকটার সাথে দেখা পর্যন্ত করে। আমার সাথে উনি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়, আমি ওনাকে ইউনিভার্সিটি গেটে নামাই দেওয়ার পরে আমি ওনাকে ফলো করি। উনি এরপরে একটা রিক্সা নিয়ে ডিরেক্টলি ওই কম্পিউটার দোকানে চলে আসে, মানে ল্যাপটপের ওই দোকানে আসে। কিন্তু আমি এই বিষয়টা বুঝি না, উনি নিজেও ওই দোকানদারের সাথে দেখা করে বা ফোনে কথা বলে, তারপরেও তিনি আমাকে দিয়ে কেন মেমোরি লোড করায়। এবং আরেকটা বিষয় হচ্ছে এইটা, উনি তো ওই লোকের সাথে ফোনে বলেও তো বলতে পারে যে আমাকে এই জিনিসগুলো দাও, কিন্তু কেন সেটা আমাকে দেনে কাগজে লিখে দেয়? এই বিষয়গুলো কিন্তু তখন আমি বুঝতাম না, মানে আমার মেমোরিতে আসতো না। তো যাই হোক, এরকম করে 1 দিন 2 দিন 3 দিন হতে হতে আমি বিষয়গুলো ফলো করতাম। যে খালামণিকে আমি ইউনিভার্সিটির সামনে নামাইতাম, পরে সে আমি নামাই দেওয়ার পরেই রিক্সা নিয়ে আবার দোকানে চলে যেত। এবং সেই দোকানদারের পিছনে আবার রুম ছিল, মানে ওনার খাওয়া দাওয়া করার জন্য বা রেস্ট করার জন্য রুম ছিল। ওই রুমে মোটামুটি দোকানদার যাইতো এবং এই ধরনের কাজগুলো করতো। এবং এটা যে শুধুমাত্র আমার আমি খালামণিকে দিয়ে জাস্ট দেখলাম, বাট সেই শুধু খালামণিকে দিয়ে করতো না, এলাকার প্রায় অনেক মেয়ের সাথে উনি এই ধরনের কাজগুলো করতো। এমন করে সময়টা কাটতে কাটতে আমার একটা বান্ধবী ছিল, ওর সাথে মোটামুটি সম্পর্ক খুব ভালো ছিল। তো আমার বান্ধবীটা হিন্দু ছিল, নাম ছিল পূজা। আমি তখন একবার পূজাকে দিয়ে ট্রাই করতেছিলাম, মানে পূজাকে দিয়ে এই লোকটাকে ধরবো, ওই দোকানদারটাকে ধরবো, উনি এই ধরনের খারাপ কাজগুলো করে, ওনাকে ধরে এলাকাতে অপমান করব, এই চিন্তা ভাবনা করে আমি তখন একদিন পূজাকে দিয়ে ওরে ধরার জন্য ট্রাই করলাম। এবং পূজা এরকমভাবে একইভাবে আমি বললাম যে ভাই, আমার একটা ফ্রেন্ড কাগজে লিখে দিছে, এটা লাগবে, মেমোরি দিলাম। দেওয়ার পরে পূজা সেখানে নাম্বার দিয়ে দিছে, ওই লোকের সাথে সাথে পূজার নাম্বারে কল দিছে। এবং নাম্বারে কল দেওয়ার পরে পূজার সাথে তার অনেক কথাবার্তা হয়েছে, পূজা এগুলো সব রেকর্ড করে রাখছে। আয়শা বলতেছে, মানে এরকম করে পূজাকে বলতেছে ফোনের মাধ্যমে যে আপনি কি ভিডিও দেখবেন, আপনি যদি চান আমি আপনাকে ভিডিও পাঠাইছি, ওই ভিডিও আমি আপনাকে, যদি আপনি চান আপনি আমার সাথে এই ভিডিও তৈরি করতে পারবেন, আমার কোনো অবজেকশন নাই। আমার পিছনে রুম আছে, সেম অ্যাঙ্গেলে আপনি ভিডিওতে যেরকমভাবে দেখছেন এরকমভাবে আমি আপনাকে ভিডিও তৈরি করে দিতে পারবো। আপনি যদি আমার সাথে আমার পিছনে রুমে আসেন তাহলে এগুলো আমি দিতে পারবো। এরকম করে আমার বন্ধুরা সবাই মিলে পূজাকে দিয়ে তখন এই লোকটাকে আমরা মানে টার্গেটে নিয়ে গেলাম যে উনি আসলে এগুলোই করে। কোনো মেয়ে যখন মেমোরি লোড করতে যায় এবং তাকে ইশারাঙ্গিতে তার সাথে কথা বলে, এবং মেয়েরা তো অনেক মেয়েরাই আছে একটু খারাপভাবে, তারা এই ভিডিও টিডিও নেয়, তো ভিডিও দিতে বললে ওই লোকের সাথে তখন ফ্রি হয়ে যায়, তার সাথে ফোনে কথা হয় এবং সে ওই মেয়েকে তার দোকানে ডেকে আনবে, দোকানের পিছনে নিয়ে যাবে, খারাপ কাজ করবে। এটা হচ্ছে তার মানে ব্যবসার মানে মূল হাতিয়ার আর কি, এটাইও করতো। তো এরকম করে আমরা তখন পূজাকে দিয়ে ধরলাম, এরকম করে পূজার কথা পূজা রেকর্ড করলো যে একদম এরকম করে স্পষ্টভাবে বলতেছে, তোমাকে আমি 4 মিনিটের একটা ভিডিও দিলাম, তুমি যদি সেরকম ভিডিও আমার সাথে তৈরি করতে চাও তাহলে তুমি চলে এসো, তুমি রেকর্ড করবা, ভিডিও করবো, আমার কোনো সমস্যা নাই। এভাবে সেমভাবে এটাতে যেরকমভাবে দেখেছো এভাবেই তোমার সাথে আমি ভিডিও করব। তো এটা যখন পাওয়ার পরে আমরা একদিন কথাগুলো রেকর্ড করলাম, আরও কয়েকটা নোংরা কথা আমরা রেকর্ড করলাম। করে একদিন বিকেলবেলা আমরা মানে আমাদের কলেজের সব বন্ধুরা মিলে ওর দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে ওনারা ডাক দিলাম, দোকান থেকে বেরোচ্ছে না, কম্পিউটারে টিপতেছে। তো আমার বন্ধুদের ভিতরে ঘাটতারা কিছু বন্ধু থাকে না, গিয়ে ওরা ওখানে মারা শুরু করছে। তো কয়েকটা ঘুষি দেওয়ার পরে তখন এলাকাতে অনেক গণ্যমান্য প্রভাবশালী লোকজন থাকে না, তারা তখন জড়ো হয়ে গেছে, কী হয়েছে, ওরে মারতেছিস কেন, ওর কেন মারতেছো, কী হয়েছে। আমরা তখন বললাম যে দেখেন রেকর্ডিং শোনেন। পরে আমরা রেকর্ড শোনাইলাম, এলাকার লোকজনে তখন সবাই চুপ হয়ে গেল, সবাই বলতেছে ঠিক আছে, ও তো বেয়াদব, তাইলে ওর পানিশমেন্ট দেওয়া দরকার। এবার আমরা বন্ধুরা সবাই মিলে ওরে ইচ্ছা মতো ওখানে পিটাইছি। শুধু পিটাই নাই, ওরে পিটানোর পরে এখান থেকে ওরা দোকান থেকে বের করে দিছি, এবং তার যে মোবাইল ফোন টোন ছিল আমরা সব কিছু নিয়ে গেছি। মানে ওর যে মেয়েদের সাথে কথা বলতো, ও তো সব কিছু মেয়েদের সাথে ফোনে কন্ট্রাক্ট হতো মোবাইলে, মোবাইলের সিম, তারপর মোবাইল আমরা সব কিছু জব্দ করে ফেলছে। এবং ওর মাথা কামায়া ও যাতে এই এলাকাতে আমরা ওকে না দেখি, এইভাবে সভাপতির মাধ্যমে, দোকানের যিনি সভাপতি ছিল সেই সভাপতির মাধ্যমে তাকে এইভাবে অপমান করে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি, যে তোরে এই দোকানের ত্রিসীমানা যাতে আমরা না দেখি। এমনভাবে তাকে বের করে দেওয়া হলো এবং সে এখান থেকে চলে গেল, আর সে আর আসলো না। কিন্তু এই বিষয়টা খালামণি কিছুটা আন্দাজ করতে পারছে যে আমি এরকমভাবে তারে ধরছি, বা খালামণিও বিষয়টা এলাকার লোকজনের কাছে শুনছে যে এখানে একটা দোকান ছিল, এখন কোথায়, বা দোকানদারের ফোন নাম্বার বন্ধ কেন, এগুলো জানার পরে তখন বলছে অমুক কলেজের পোলাপাইনে এসে ধরছে, ধরে ওরে মারছে, ওর ল্যাপটপ ভেঙে ফেলছে, ওর ল্যাপটপ আমরা পুড়ে ভেঙে ফেলছি। তারপরে ওর মোবাইল টোবাইল চিন্তা করে নিয়ে গেছি, মানে ওর মোবাইল ভেঙে ফেলছে, ওরা মাথা কামে এলাকা থেকে বিদায় করছি। এবং এগুলো যে আমি করছি খালাম এটা বুঝে গেছে আর কি। কিন্তু খালাম্মার আমার সাথে কথা বলতো না এ বিষয় নিয়ে, বাট আমিও কোনো কথা বলতাম না। বাট আমি জানি যে খালাম্মার মনের ভিতরে কী চলতেছে এবং উনি মূলত কী চাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমি তখন বুঝে গেছি। বুঝে যাওয়ার পরে আমি ওনার কিছু বলি না এবং উনি আমার কিছু বলে না। তো এরপরে মানে এই দোকানদারটা চলে যাওয়ার পরে প্রায় মাসখানিক হয়ে গেছে।
তো মাসখানেকের ভিতরে আমি খালামার ভিতরে এক ধরনের একটা পরিবর্তন দেখতে শুরু করি। পরিবর্তন মানে ইনি আগে যেরকম আমার সাথে কথা বলতো বা আমার রুমে আসতো, আসলে যেভাবে বসতো, বাট এখন ওনার ভিতরে একটা অশ্লীলতা ভাব আমি দেখতে পাই। লাইক আমার রুমে আসার সময় উনি হঠাৎ করে বলে গরম লাগতেছে, মানে ভিতরের ড্রেসটা রেখে উপরের ড্রেসটা খুলে ফেলতো, যে গরম লাগতেছে, ভাল লাগতেছে না, মানে এই ধরনের অ্যাটিটিউডগুলো উনি করার জন্য চেষ্টা করতো। এবং আমার রুমে আসার পরে উনি ওভাবেই নিজেকে প্রেজেন্ট করতো, মানে উনি তার শরীরের ভঙ্গিমে আমাকে বুঝাইতো যে উনি আমার সাথে কিছু একটা করতে চায়, আমার সাথে তিনি কোনো একটা সম্পর্কে যেতে চায়, এটা ওনার শরীরের ভঙ্গিমাতে সে আমাকে বুঝাইতো। তা আমি তখন চিন্তা করতাম যে আমি ওভাবে কোনো কিছু নিতাম না, মানে আমি ব্যাপারটাতে একটু দূরেই থাকতাম। বাট এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অলওয়েজ এমন সব ড্রেস আপ পরে। আমি কলেজে পড়বো, একটা ছেলে 10 years আমার বয়স, তো আমি তো ওভাবেই নিজেকে ঠিকভাবে ধরে রাখতে পারি না, আমার বয়সটাই ওরকম একটা বয়স। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অলওয়েজ এরকম করতে করতে একদিন উনি হঠাৎ করে আমাকে ডিরেক্টলি ধরে বসছে, মানে অনেকভাবেই বুঝাইছে। যখন আমার কাছ থেকে উনি কোনো রকমের রেসপন্স পাচ্ছে না, দেন একটা পর্যায়ে উনি হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নাই, আমাদের বাসায় বসে আছে, আইপিএসে একটা সমস্যা দেখা দিছে, এই জাস্ট 2-3 মিনিটের জন্য ইলেকট্রিসিটিটা চলে গেছে, আইপিএসটা ডিস্টার্ব দেওয়াতে উনি ওই সময় আমাকে ধরে বসছে। এবং ধরে বসে যখনই ইলেকট্রিসিটি আসছে উনি দৌড় দিয়ে উঠে লাইটটা অফ করে দিছে। এবং লাইট অফ করে দেওয়ার পরে আমার ভিতরে আর মানে তেমন কিছু বলার ছিল না, ওনার সাথে আমার এই ধরনের অবৈধ সম্পর্কটা হয়ে যায়। এবং সম্পর্কটা হওয়ার পরে আমার ভিতরে কেমন জানি এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে। আসলে বয়সটা তো ভালো ছিল না, যার জন্য আমি আর এটা থেকে সরতে পারি নাই। এবং সরতে না পারার পরে প্রায় 2-3 দিন পর পরে তার সাথে আমার এই সম্পর্কটা হতো। 2-3 দিন পর পর সে আসতো এবং এসে তখন থেকে যখন ফ্রি হয়ে গেলাম একবার, জাস্ট আমার আব্বা আম্মাকে একটু ফলো করতো, তারা কোথায় আছে ওইটা দেখে সে এসে দরজা আটকায় দিত। আর সে যদি আমার সাথে ঘন্টার পর ঘন্টা দরজা আটকায় রাখতো, আমার সাথে ভিতরে থাকতো, আমার বাবা মা কিন্তু সন্দেহ করতো না। যেমন অনেক বছর ধরে আমাদের বাসায় আছে, ওনাকে আমি খালামুনি ডাকি, উনি আমার বাসায় আসে, আমি ওনাকে নিয়ে ইউনিভার্সিটিতে যাই। এই বিষয়গুলো তো আমার বাবা মা ইউজ টু হয়ে গেছে, তারা দেখছে। তো সেখান থেকে তাদের ভিতরে আর মানে কোনো কিছু কাজ করে না যে আমার সাথে তার কোনো একটা খারাপ সম্পর্ক হতে পারে বা উনি আমাকে খারাপভাবে মডিফাই করতে পারে, এটা কিন্তু আমার আব্বা মা চিন্তা করে নাই। তো চিন্তা না করতে করতে এইভাবে সময়গুলো সামনের দিকে পার হতে 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 একটা পর্যায়ের মধ্যে আমি যেটা খেয়াল করে দেখলাম যে উনি আমার উপরে কেমন জানি একটু মানে প্রভাব খাটাচ্ছে, মানে জোর খাটাচ্ছে। যখনই ওনার ইচ্ছে করতেছে তখনই আসতেছে এবং আমি এটাকে কন্টিনিউ করে যাচ্ছি। এভাবে 1 দিন 2 দিন না, প্রায় 3 বছরের মতো তার সাথে আমার এইভাবে সম্পর্ক হয়। 3 বছরের মধ্যে কী হয়, 3 বছরের মধ্যে আমার মানে ইন্টারমিডিয়েট শেষ হয়ে যায়, আমি অনার্সে ভর্তি হই, ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং সেও তার গ্র্যাজুয়েশন শেষ করে ফেলে। তো গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে সে যখন জবের জন্য ট্রাই করতেছিল, জব করবে, এখানে থাকবে বা জব করবে, জবের জন্য এদিকে ওদিকে ট্রাই করতেছে, ওই সময় তার সাথে আমার মানে প্রতিদিন খারাপ সম্পর্ক হতো এবং ইভেন একদিনও বাদ ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এই করতে করতে তার এক ধরনের একটা মানে জব হয় ভালো একটা জায়গায়, এবং জব হওয়ার পরে একটা প্রাইভেট একটা কোম্পানিতে জব হয়। আমি তখন তাকে ওই প্রাইভেট কোম্পানিতে নামাই দিয়ে আসতাম, তার অফিসে নামাই দিয়ে আসতাম, আবার অফিস থেকে তাকে বাইকে করে নিয়ে আসতাম। ওভাবে যেতে যেতে আমার হঠাৎ করে তার একটা পর্যায়ে তার গ্রাম থেকে তার একটা বিয়ে ঠিক করা হয়, মানে ওনার একটা বিয়ে ঠিক করা হয়। তো বিয়ে ঠিক করা, তার সাথে তো আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না, শুধুমাত্র শারীরিক চাহিদাটা ছিল। তো সেখানে তার বিয়েটা ঠিক হওয়ার পরে আমার ভিতরে হঠাৎ করে কেমন যেন এক ধরনের কষ্ট কাজ করতে শুরু করে, যে কষ্টটা আমি আসলে এতদিন পর্যন্ত বুঝতে পারিনি বা এতদিন আমার ভিতরে কাজ করে নাই। আর হঠাৎ করে তার বিয়ে হয়ে যাবে, তার শরীরে অন্য কোনো লোক হাত দিবে বা সে অন্য কোথাও চলে যাবে, অন্য কোনো পুরুষের সাথে থাকবে, মানে কেমন যেন একটি ইমোশন কাজ করতে শুরু করে। তখন কিন্তু আমি ভার্সিটিতে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, মানে ইমোশন কাজ করতে শুরু করে। সেই ইমোশনের জায়গা থেকে আমি তখন ডিরেক্টলি তারে বললাম যে সাফিয়া, আমি তখন সাফিয়া করেই ডাকতাম, মানে আম্মুর সামনে দেখলে খালা ডাকতাম, বাট একা থাকলে মানে নাম ধরে ডাকতাম, সাফিয়া আমি তো তোমারে ভালোবাসি আর তুমি আমারে ভালোবাসো এবং আমি তোমারে বিয়ে করতে চাই, আমি ডিরেক্টলি এটা বললাম। সে তখন আমার দিকে খুব কৌতূহল বশত তাকায়, তাকে বলতেছে লাবিব কী বলো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, এটা কী ধরনের কথা? আমি বললাম না, কথা কেন, আমি কি খারাপ কিছু বললাম? বলে যে না, তুমি আমাকে বিয়ে করতে চাও, মানে এই বিষয়টা আমার কাছে কেমন মনে হচ্ছে। কেমন মনে হওয়ার কী আছে, আমি কি তোমাকে বিয়ে করতে পারি না? তোমার সাথে আমার এই ধরনের সম্পর্ক হচ্ছে কন্টিনিউয়াসলি, সো আমরা তো বিয়ে করি এটা হালালভাবেই করতে পারি, হারামভাবে না। আজকে অনেকগুলো বছর এই সম্পর্কের সাথে জড়িত আছি, আমার নিজের কাছেও মনে হয় যে আমি অনেক বেশি পাপ করে ফেলেছি, আমি অনেক পাপিষ্ট একটা ছেলে। তো নিজের কাছেও খারাপ লাগে, যার জন্য আমি সব কিছু থেকে বাদ দিয়ে আমি বিয়ে করে একটা সাংসারিক ছেলে হতে চাই। পরেও আমার দিকে তাকে বলতেছে এটি কীভাবে সম্ভব, তুমি তো আমার সম্পর্কে বোনের ছেলে হও, তো আমি তো আসলে আমার বোনের ছেলেকে বিয়ে করতে পারবো না, এবং এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না, আমার তো আত্মহত্যা করে মরা লাগবে।
মানে এটা আপনি কী ধরনের কথা বলেন যে আপনার আত্মহত্যা করে মরা লাগবে? আত্মহত্যা করে মরতে হবে কেন? এটা তো তেমন কোনো বিষয় না যে আপনাকে আত্মহত্যা করতে হবে। দেখেন আসলে আমি আপনাকে মানে আপনিও বলতাম তুমিও বলতাম যে তোমাকে পছন্দ করি, আমি তোমার বিয়েটা মেনে নিতে পারবো না। দেখলো ও আমার এই কথাগুলো শুনলো না, মানে আমার কথাগুলো মানলো না, এবং সে বারবারই আমাকে একটা কথা বলতেছে যে না এটা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক কোনোভাবেই যায় না, তুমি আমার বোনের ছেলে, আমাদের মাঝে যা কিছু হচ্ছে এটা হবে, এবং আমার যদি বিয়েও হয়ে যায় আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হবে, এবং বিয়ে হবার পরেও আমি তোমার সাথে এটা কন্টিনিউ করব। কারণ আমি তো ঢাকায় থাকবো, ও তো গ্রামে থাকবে, কোনো সমস্যা নাই। আবার ওই ছেলে গ্রামে ব্যবসা বাণিজ্য করতো, ওর অনেক ব্যবসা বাণিজ্য ছিল, যেহেতু ওনার আগে একটা বিয়ে হয়েছে এই জন্য ওনার ওই ছেলের সাথে ওনার বিয়ে হবে, এবং ওই ছেলের ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, সে গ্রামেই থাকবে। তো খালামণি এখানে জব করবে, প্রতি বৃহস্পতিবারে চলে যাবে, 2 দিন 3 দিন বাড়িতে থাকে, তারপর আবার এসে জব করবে। তা আমাকে বলতেছে আমি তো ওই সপ্তাহে পুরো সপ্তাহে এখানেই থাকবো, ওর সাথে জাস্ট আমার নাম মাত্র বিয়ে হচ্ছে, এবং ও গ্রামে থাকবে আমি শহরে থাকবো, সো তোমার সাথে আমার এই সম্পর্কটা কন্টিনিউ হবে, তুমি আমাকে যখন চাইবা তখনই পাইবা, কিন্তু এটা তুমি বইলো না যে তুমি আমাকে বিয়ে করবা। মানে না, এটা হতে পারে না, মানে তোমার সাথে অন্য কারো সম্পর্ক হবে, তুমি অন্য কাউকে বিয়ে করবা, মানে আমার এটা মানা যাবে না, আমি এটা কোনো অবস্থায় করতে পারবো না। মানে আমি খুব স্ট্রেটভাবে দাঁড়ায় গেলাম যে না, আমি এটা কোনোভাবেই করতে দিব না। তোমার যদি বিয়ে করতেই হয়, তোমার যদি সংসার করতে হয়, তো আমাকেই করতে হবে, অন্য কোনো ছেলেকে করতে পারবা না। দেখলাম যে কোনোভাবেই তারা আমি মানে আমার লাইনে আনতে পারতেছি না, এবং তার লাইনেও আমি যাচ্ছি না। এরকম করে সময়গুলো যেতে যেতে সে আমাকে কোনো কিছু না বলে, আমি ভার্সিটিতে ছিলাম, ভার্সিটি থেকে আসার পরে হঠাৎ করে জানলাম সে গ্রামে চলে গেছে। আমি ফোন দিলাম যে সাফিয়া তুমি গ্রামে কেন? বলে আমার আম্মু অসুস্থ, তোমার নানু অসুস্থ, নানুকে দেখতে আসছি। আমি বললাম যে তুমি কিন্তু আজকের মধ্যে চলে আসবা। বলে হ্যাঁ চলে আসবো, সমস্যা নেই। এরপরে হলো কি, এর পরের দিনে সকালবেলা আমি তখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আম্মু আমাকে বলতেছে লাবিব তোর সাথে কথা আছে। আমি বললাম কী কথা? বলে তোর খালামণির বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পরে বিয়ে, মানে জাস্ট 2 দিন আছে মধ্যে, 2 দিন পরে বিয়ে, আমরা কিন্তু যাবো, তুই কিন্তু যাবি। আম্মু আমারই বলতেছে, মানে এটা শোনার পর আমার মাথায় মনে আসমানটা ভেঙে পড়ছে, আমার মানে আমি জাস্ট কাঁপাকাঁপি শুরু করছি। মানে আমি কোনোভাবেই তারা ছাড়তে পারবো না, বিকজ আমি তার অনেক লাভ করি, অনেক ভালোবাসি। আমি তখন বাসার মানে আর ভার্সিটিতে গেলাম না, নাকি আমি রুমের মধ্যে আসলাম, এসে তারা ফোন দিলাম, তাকে ফোন করতেছি, সে ফোন ধরে না, একটা পর্যায়ে ধরছে, অনেকগুলো কল দেওয়ার পরে, এই ধরার পরে আমি তারা গালাগালি শুরু করছে, মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছি, তুই এটা আমার সাথে কেন করলি, তুই যদি অন্য কাউরে বিয়ে করবে তাহলে আমার সাথে ফিজিক্যাল করলি কেন? ও আমাকে বারবার একটা কথাই বলতেছে, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক না। ও আমাকে বারবার একটা জিনিসই বোঝায় যে পৃথিবীতে দুটো সম্পর্ক হয়, একটা হচ্ছে ফিজিক্যাল সম্পর্ক, আর একটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। যেখানে ভালোবাসার সম্পর্ক মনে লেনাদেনা হয় সেখানে ফিজিক্যালটা, আর ওখানে ফিজিক্যাল সম্পর্ক হচ্ছে ভিন্ন পার্ট, ওই সম্পর্কটা একরকম। তো তোমার সাথে আমি যে সম্পর্কে আছি এটা কোনো ভালোবাসার সম্পর্ক না, এবং তোমার সাথে আমি যে সম্পর্কটা আছি এই সম্পর্ক আমি তোমার সাথে সারা জীবন করে যাবো, যত বছর তুমি চাও। তুমি যদি সারা জীবন এটা আমার সাথে কন্টিনিউ করতে চাও, আমি কন্টিনিউ করবো। আমার তরফ থেকে আমি ওভাবেই আমার হাজব্যান্ডকে আমি সেট আপ করবো, আমার হাজব্যান্ডকে আমি ওভাবে সেট আপ করে আমি সব কিছু করবো, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আমি তখন খুব নিরুপায় হয়ে গেলাম, এবং আমার আব্বার মান সম্মানের কথা চিন্তা করে আমি তখন আর তারে কোনো কিছু বললাম না, মেনে নিলাম। এবং মেনে নেওয়ার পরে তার বিয়েতে আমি গেলাম না, আমি রাগ করে বিয়েতে গেলাম না। এবং যেদিন তার বাসর হলো, তার বাসর হবে যে রাতে, সে রাতেও সে আমাকে বাসর ঘরে আমাকে ফোন দিছে, মানে তার হাজব্যান্ডের সাথে রাতে থাইকা ওয়াশরুমে গিয়ে আমারে কল দিছে, কল দিয়ে বলতেছে লাভিব তুমি কান্নাকাটি করো না, আমি 2 দিনের মধ্যে ঢাকায় আসতেছি, তোমার সাথে আমি থাকবো, আমরা অমুক হোটেলে যাবো, এই করবো সেই করবো। বাট আমি আমার লাইফে সেদিন সর্বপ্রথম অ্যালকোহল নিয়েছিলাম, মানে ড্রিঙ্কস করেছিলাম, প্রচুর পরিমাণের অ্যালকোহল নিয়েছিলাম। মানে আমি নিজেকে ধরে রাখতে পারি না, নিজের ভিতরে যে একটা ইমোশন, একটা কষ্ট ছিল, এটাকে ধরে রাখতে না পেরে আমি তখন এভাবে অ্যালকোহল নিতে শুরু করি। অ্যালকোহল নিচ্ছিলাম এবং প্রচুর পরিমাণে সেদিন আমি ড্রিঙ্কস করি, কারণ আব্বা আম্মাও বাসায় নেই, তারাও গ্রামে গেছে। সো আমার পুরো বাসায় ফাঁকা। আমি আমার আরও কিছু বন্ধুদেরকে ডেকে, যারা এগুলো খায় আর কি, ওদের সাথে মিশে আমি তখন এটা করলাম। রাতটা গণমতে কাটালাম, সারাদিন ঘুমিয়েছিলাম, মানে কোনোভাবেই দূরে চোখে মানে উঠতে পারিনি। এবং এর পরের দিনও একইভাবে আমি এই কাজটাই কন্টিনিউ করে যাচ্ছিলাম, এই কাজটাই করতেছি, এইভাবেই ঘুরেফেরা করতেছি, খাইতেছি। বিয়ের 1 সপ্তাহ পরেও তখন ঢাকায় আসছে। ঢাকা আসার পরে আমার আব্বা আম্মা কিন্তু 2 দিন পরে চলে আসছে, বাট তারা আমাকে দেখে খুব মানে অবাক, কেন আমি একটু অন্যরকম হয়ে গেছে, আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আবার ওই বিয়েতে কিন্তু আমার ভাইয়েরা, মানে আমার যে বড় 2টা ভাই আছে, 3টা ভাই আছে, আমার বড় 3 ভাই, এরপরে আমার বড় বোনের জামাই, সবাই কিন্তু বিয়েতে গেছে আমার পরিবারের, শুধু আমি গেলাম না। মানে আব্বা আমারও প্রশ্ন হলো তুই কেন গেলি না, সবাই গেল বিয়েতে, সবাই তো এনজয় করলো, তুই গেলি না কেন, তোর সমস্যাটা কিছু? আর আম্মুরে কিছু বললাম না, এবং আম্মুরে কিছু না বলার পরে এভাবেই সময়গুলো কাটতেছে। ও তখন আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। আমি ওই গেলাম হোটেলে যাওয়ার পরে আমি তার উলঙ্গ করে আমার বেল দিয়ে ইচ্ছা মতো পিটাই যে তুই এটা কেন করলি।
মানে আমি তো তোরা পছন্দ করি, তুই কেন অন্য পোলারে বিয়ে করলি? এ আমার পা ধরে কান্নাকাটি করে, লাবিব আজকে থেকে আমি তোমার সাথেই আছি, তোমার যা প্রয়োজন তুমি আমার সাথে করো, কোনো সমস্যা না, আমি আসি। এইভাবে সে আমার সাথে থাকতেছে এবং আবারও বৃহস্পতিবারে অফিস করার পরে চলে যায়, শুক্রবার শনিবার গ্রামে থাকে এবং শনিবারে আবার রবিবারে ভোরে ভোরে এসে আবার অফিস করে। কারণ রাজধানী ঢাকা থেকে ওদের মানে আমার নানু বাড়িটা খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি কোনো একটা জেলায় ছিল, তো চলে যেত, এভাবেই সে চলে যেত। তো যখনই সে এখানে যাইতো, বাট আমি ওই দিনই ড্রিঙ্কস করতাম, যখনই তার শামুর বাড়িতে চলে যেত, শ্বশুর বাড়িতে চলে যেত, আমি ড্রিঙ্কস করতাম। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আমার প্রচুর রাগ উঠে যায়। মানে ও যখন ওর হাজব্যান্ডের সাথে থাকে, এটা আমি মেনে নিতে পারি না যে হাজব্যান্ডের সাথে কেন থাকবে, ওরে আমি পছন্দ করি, আমি ভালোবাসি, ও শুধু আমার সাথেই থাকবে, ওর হাজব্যান্ডের কাছে যেতে পারবে না। এবং ও আমাকে বলে, আমি কোরআনের কসম হাজব্যান্ডের সাথে কিচ্ছু করি না, জাস্ট যাই, যেহেতু আমার হাজব্যান্ড সেই হিসাবে যাই, দেখা করে চলে আসে, আমাদের মাঝে কিছুই হয় না, আমার মাঝে যা কিছু হয় আমার যতটুকু চাহিদা আমি তোমার কাছ থেকেই নিচ্ছি, আমার আর কোনো কিছুই নাই। একটা পর্যায়ে আমি পড়াশোনার প্রতি খুব অমনোযোগী হয়ে যাই, পড়াশোনার প্রতি এতটাই অমনোযোগী হই, আমি যখন পরীক্ষা দিই আমার পরীক্ষায় এত পরিমাণে রেজাল্ট বাজে হয় যে আমার ইউনিভার্সিটি থেকে আমার বাবাকে পর্যন্ত ডেকে নেওয়া যায়, মানে ডেকে নেয় এবং নিয়ে বলে আপনার ছেলে খুবই ভালো ছিল, এতটাই ভালো ছিল বলার মতো না, তো হঠাৎ করে কেন এরকম হয়ে গেল। এবং আব্বু তখন আস্তে আস্তে করে চিন্তা করতেছে এবং একটা পর্যায়ে আব্বু খেয়াল করে দেখতেছে যে আমি এলাকার যত রকমের নেশাখোর আছে, নেশাখোরদের সাথে চলাফেরা করি, রাত জেগে ওদেরকে বাসায় ডাকে, ওদের সাথে অ্যালকোহল নিচ্ছি, এটা করতেছে। আব্বু তখন বুঝে গেছে। তো আব্বু বারবার আম্মুকে সতর্ক করতেছে যে তোমার ছেলেকে সামলাও এবং তোমার ছেলেকে বলো আমার এলাকা থেকে একটা সম্মান আছে, আমার সম্মান যাতে নষ্ট না করে, বাজে লোকদের সাথে উঠা পয়সা না করে, যাতে ভালো হয়ে যাক, দয়া করে ওকে বুঝাও, ওকে ভালো রাস্তায় নিয়ে আসো। আম্মুকে খুবভাবে আমার আব্বু বুঝাইতেছে, কিন্তু আমি তো কোনোভাবেই আমার আব্বুর কোনো কথাই শুনি না এবং আম্মুর কথা তো শুনিই না। আমার মনের ভিতরে যেটা চলতেছে আমি সেটাই করতেছি, আমার কাউকে তোয়াক্কা করার রকম টাইম আমার নাই, মানে আমি কাউকে পরোয়াই করি না যে একে মানতে হবে, ওকে মানতে হবে, কারো কথা শুনতে হবে, এগুলোর কোনো টাইমই আমার মাথায় নেই। আমার মন যা চাইতেছে, আমার মেমোরিতে যেটা আসতেছে আমি সেটাই করে বেড়াচ্ছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হঠাৎ করে, আমি একদিন এই সাফিয়ের সাথে হোটেলে ছিলাম, থাকার পরে ও তখন ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে ওর হাজব্যান্ড ওই সময় কল দিছে। আমি তো ওর হাজব্যান্ডকে এমনিই সহ্য করতে পারি না, হাজব্যান্ড দিয়ে নাম্বারটা সেভ করা, আবার কল দিয়ে হাজব্যান্ড লেখা উঠতেছে এবং নিচে দিয়ে নাম্বারটা উঠতেছে। আমি সর্বপ্রথম নাম্বারটা আমার মোবাইলে নিয়ে নিছি। নাম্বারটা নেওয়ার পরে ওর ফোনটা আমি রিসিভ করে ওর হাজব্যান্ডে ইচ্ছা মতো গালাগালি করছি এবং আমি জানি না এটা আমি কেন করছি, মানে আমি জাস্ট ফোনটা রিসিভ করে ওর জামাইরে যা পারছি তা গালাগালি করছি। এবং গালাগালি করার একটা পর্যায়ে সাফিয়া মনে হয় ওয়াশরুম থেকে শুনছো, দৌড়ে আসছে, এসে ফোনটা নিয়ে ও কেটে দিছে। কেটে দেওয়ার পরে বলে, কী হইলো এটা? তোমার ওই বেটা তোমার ফোন দেবো কি লেগা? বলে, ও আমার হাজব্যান্ড, তোমার হাজব্যান্ড হলে কি হয়েছে, ও তোমার ফোন করবো কি লেগা? আমি এটা মানতে পারব না। এই কথা বলে হাজব্যান্ড আমি গালাগালি করছি। এখন থেকে ও তখন চলে গেছে, মানে চলে গেছে বলতে ও তখন মানে হোটেল থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে ওর হাজব্যান্ডের সাথে ওর প্রচুর ঝামেলা গেছে। আমার আম্মু আমাকে বলতেছে ওর হাজব্যান্ড নাকি ওকে বলে ছেড়ে দিবে, ওকে রাখবে না, অনেক ঝামেলা করতেছে বা এইগুলো বলতেছে, ও ঢাকায় চাকরি করতে পারবে না, মানে সাফিয়াকে ঢাকায় চাকরি করতে দিবে না। এক পর্যায়ে কী করলো, ওরে নিয়ে গ্রামে আটকায় ফেলছে। সাফিয়া যখন গ্রামে গেছে, ওর গ্রাম থেকে আর আসতে দেয় না, গ্রামে আটকায় ফেলছে, মোবাইল নিয়ে গেছে। পুরো 15 দিনের মতো আমার সাথে ওর কোনো যোগাযোগ নাই, মানে 15 দিনের মতো ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নাই। বাট এই 15 দিনে আমি মানসিকভাবে এতটাই বিবস্ত্র হয়ে গেছি, এতটাই খারাপ অবস্থায় চলে গেছি যে আমার বাবা মা আমাকে বাসা থেকে পর্যন্ত বের করে দিচ্ছে, যেহেতু বাসা থেকে বেরিয়ে যায়, তোর মতো সন্তান আমাদের প্রয়োজন নাই যারা এই ধরনের নেশা করে। 20 দিন পরে সাফিয়া গ্রাম থেকে পালিয়ে এসে, মানে ঢাকায় পালিয়ে এসে এরপর আমাকে ফোন দিয়েছে একটা আননোন নাম্বার থেকে, এবং ফোন দিয়ে বলতেছে আমি এই জায়গায় আছি, তুমি তাড়াতাড়ি আসো। এবং ওই জায়গায় গেছি এবং তার সাথে আমার ওই ধরনের সম্পর্ক সারাটা রাতে হইলো, সারাটা দিনে হইলো। আমি যে এখানে তুমি থাকবা, আমি তোমাকে এখান থেকে যেতে দিব না, এখানে তুমি থাকবা। আমি ওর ওইখানে আটকায় রাখছি, 3 দিন পর্যন্ত আটকায় রাখছি। 3 দিন আটকায় রাখার পরে সে তার হাজব্যান্ডের সাথে কেমনে যোগাযোগ করে ফোনের মাধ্যমে, এবং আমাকেও অনুরোধ করে যে প্লিজ তুমি যা চাচ্ছ তাই পাচ্ছ, এরকম পাগলামি করো না, আমি আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলি। এবার সে কী করলো, তার হাজব্যান্ডকে ঢাকায় নিয়ে আসছে। হাজব্যান্ডকে বুঝাইলো যে ঠিক আছে, যেহেতু আমি ঢাকায় গেলে খারাপ কাজ করি তোমার কাছে মনে হয়, তাহলে তুমি ঢাকায় চলে আসো, তুমি সব ঢাকায় থাকো। এই বেটা করলো কি, তার গ্রামে যত ব্যবসা বাণিজ্য ছিল, তার মাছের খামার ছিল, গরুর ফার্ম ছিল, এই সব কিছু ওখানকার লোক দিয়ে সে সব কিছু অফ করে ঢাকায় চলে আসলো। অফ বলতে লোকজন দিয়ে করাচ্ছে, সে তার বউ নিয়ে ঢাকায় থাকতেছে। তো অফিসের নাম করে সাফিয়া বেরোইতো। ওই সময় কিন্তু সাফিয়া টোটালি অফিস করতো না, মানে অফিসের চাকরিটাই ছেড়ে দিয়েছে। 6টা বাজে আসতো, আসার পরে মানে অফিস আওয়ারে আসতো, এসে আমার সাথে সারাটাক্ষণ থাকতো। ওই সময় আমি একটা রুম ভাড়া করি, মানে দুজনে হাজব্যান্ড ওয়াইফ পরিচয়, একটা রুম ভাড়া করি, ওইখানে চলে আসতো। আসার পরে সারাটা দিন আমার সাথে থাকতো এবং বিকেলবেলা অফিস আওয়ার শেষ হওয়ার পরে, মানে অফিস যখন ছুটি হতো ওই টাইমে বাসায় যাইতো। তো এইভাবে আমার কাছে আসতো এবং এটা কন্টিনিউ প্রতিদিন। আমি সকালবেলা বেরিয়ে যেতাম, আমি আমার ইউনিভার্সিটির কথা বলে বেরোইতাম
এবং ইউনিভার্সিটিতে না গিয়ে আমি ডিরেক্টলি হচ্ছে ওই রুমে চলে যেতাম, বাসায় চলে যেতাম, এবং ও তো ওর অফিসের নাম বলে ও আমার সাথে চলে আসতো, এসে সারাদিন আমরা একসাথে থাকতাম, এবং ও বিকেলবেলা চলে যেত ওর হাজব্যান্ডের কাছে বা ওইখানে। এইভাবেই কিছুদিন কাটার পরে একদিন হঠাৎ করে দুপুরবেলা প্রায় 12:30টার দিকে ও আর আমি একই সাথে আমাদের রুমের মধ্যে আছি, অনৈতিক সম্পর্কে জড়িত। এই সময় হঠাৎ করে কে জানি এসে দরজা নক করতেছে এবং খুব বিকট শব্দ করে দরজা নক করতেছে, এই ভিতরে কে দরজা খুলো এরকম করে যখন শব্দ করতেছে তখন ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, দরজা এরকম করে ধাক্কাইতেছে কি, দরজা ধাক্কাচ্ছে কি। একটা পরে আমি তখন দরজার কাছে গেলাম, দরজার কাছে গিয়ে যখন আমি যেই আপনার গ্লাস ছিল, গ্লাস দিয়ে ভিতরের দিকে গ্লাস দিয়ে দেখতেছি যে ওর হাজব্যান্ড দাঁড়ায় আছে বাইরে, সাফিয়ার হাজব্যান্ড। আমি তখন বললাম যে সাফিয়া তোমার হাজব্যান্ড বাইরে। ও বলে বলো কি, ও কীভাবে জানলো? জানে ও কীভাবে জানলো, এবং সাথে বাড়িওয়ালাও আছে। বাড়িওয়ালা দরজা ধাক্কাইতেছে, দরজা খোলো। দরজা আমি তখন খুলতেছি না, দরজা না খুলতে একটা পর্যায়ে তারা বাইরে, যেহেতু বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা দরজা ধাক্কাইতে আছে এবং বাইরে থেকে বলতেছে দরজা যদি না খোলো তাহলে আমরা পুলিশে ইনফর্ম করবো, পুলিশকে কল করবো, দরজা খোলো। যখন এরকম করে পুলিশের কথা বললো, একটা পর্যায়ে আমি দরজা খুললাম, এবং দরজা খোলার পরে মুহূর্তের মধ্যে সাফিয়ার হাজব্যান্ড ঢুকার পরে সাফিকে মারা শুরু করলো আমার সামনে, মারা শুরু করছে। আমিও ধরে সাফিয়ারে মারতেছি, এবং বাড়িওয়ালা ওই সময় দিল পুলিশকে কল করলো, এবং পুলিশ আসার আগে আমার আব্বা আম্মাই সেখানে হাজির। এবং আমার বড় ভাইয়া, ওই সময় বড় ভাইয়া বাসায় ছিল, বাড়িতে ছিল। আমার একদম বড় যে ভাই, যিনি মাওলানা, বড় ভাইয়া আব্বা আম্মা ডিরেক্টলি এখানে পুলিশ আসার আগে। এবং এতে বাড়িওয়ালার ছেলে ছিল, রাজুন বলে একটা ছেলে ছিল বাড়িওয়ালার, ওই ছেলে তখন এগুলো ভিডিও করতে শুরু করলো। পুলিশ এসে এখানে জিজ্ঞেস করলো যে আমার সাথে সাফিয়ার সম্পর্ক কী। আমি বললাম তিনি আমার সম্পর্কে খালা হয়। এবং বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো যে আপনি যেখানে ভাড়া দিলেন কী পরিচয়ে ভাড়া দিলেন। বাড়িওয়ালা বলো আমাকে ডকুমেন্ট দিয়েছে, বাট আমি একটা ফেক কাবিননামা তৈরি করছিলাম, যেটার হচ্ছে আপনার বালামে কোনো নাম ঠিকানা ছিল না। আমি একটা উকিলকে দিয়ে টাকা দিয়ে একটা ফেক ভুয়া কাবিননামা তৈরি করে ওই কাবিননামাটা আমি বাড়িওয়ালাকে দিয়ে তারপরে বাসাটা ভাড়া নিয়েছিলাম। সেখানে আমি কাবিননামাটা ভুয়া করেছি, সেখানে আমার সরকারবাদী আমার নামে একটা মামলা হয়েছে। এবং সেকেন্ডলি হচ্ছে আমি নিজের খালার সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিলাম, এটা নিয়ে মোটামুটি ভিডিও করে ভিডিওটা মোটামুটি ইন্টারনেটে ওই সময় ছড়িয়ে দেয়। এবং এটা আমাদের এলাকার যত পোলাপাইন আছে, এলাকার যে ইয়াং সমাজ আছে বা যত ধরনের মানুষ আছে যারা মোবাইল ইউজ করে, ইন্টারনেট যারা ইউজ করে, এদের সবার কাছে বিষয়টা তখন চলে যায়। এবং যাওয়ার পরে সবাই তখন লিখে আমার আব্বাকে ইন্ডিকেট করে যে অমুক সভাপতি, বাবা হচ্ছে মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাই দিয়েছে, অথচ ছেলে তার খালার সাথে ধরা খাইছে। এরকম পর্যায়ে যাওয়ার পরে আমার আব্বা তখন আমার আম্মাকে বলে যে তুমি ওকে বলো ও যাতে আমার বাসায় না আসে। ও যদি আমার বাসায় আসে তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, আমি মরে যাব। ভাইও তখন বলে দেয় আমাকে ডিরেক্টলি যে তুই আর বাসায় আসবি না, তুই কই যাবি না যাবি এটা তোর বিষয়, তুই আর বাসায় থাকবি না। আর ভাইয়া আমাকে তখন বাসায় যেতে মানা করে, আব্বা আমা দুজনেই মানা করে। এবং সেখান থেকে এত ঘটনা হয়ে যাওয়ার পরেও সাফিয়াকে ওর হাজব্যান্ড কিন্তু ওইখান থেকে নিয়ে যায়। আমার আব্বা আমা তখন চলে যায় এবং আমি তখন ছিন্নচারা হয়ে যাই, এবং সাফিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এই নাম্বারে আমি বারবার করে ট্রাই করি, কল করে ওর নাম্বারে, বাট ওর নাম্বারটা আমি খোলা পাই না। একটা পর্যায়ে জানতে পারি ওর হাজব্যান্ড এটাও শিওর হয়ে যায় ও আসলে কোনো অফিসে চাকরি করতো না, অফিসের চাকরিটা অনেক আগেই ছেড়ে দিয়েছে। একটা পর্যায়ে ওর হাজব্যান্ড ওকে নিয়ে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে ওর হাজব্যান্ড ওকে নিয়ে থাকতেছে, ওকে কোনো মোবাইল ফোন ইউজ করতে দেয় না, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে দেয় না, এবং 24টা ঘন্টা ওকে সিসি ক্যামেরার মতো পাহারা দিয়ে রাখতেছে। আর আমার আব্বা আম্মা আমাকে বাড়ি থেকে বের করে দিল, বাসায় আমি যেতে পারবো না। ভাইও বলে দিল বাসায় যেতে না যায়, বাসায় গেলে আব্বা একটা অঘটন করে ফেলবে। আমি তখন বাধ্য হয়ে একটা বেসরকারি কোম্পানিতে আমি একটা চাকরি নিলাম। তখন আমার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। আমি ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়া অবস্থা আমার পড়াশোনা তখন স্টপ হয়ে যায়। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে এক বড় ভাইয়ের সহযোগিতায়, আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় ভাইয়ের সহযোগিতায় একটা চাকরি নেই। সে চাকরি করতেছি এবং প্রতি রাতে বাসায় এসে ড্রিঙ্কস করতেছি, অ্যালকোহল নিচ্ছি এবং বিভিন্ন ধরনের সিট পোস্ট করতেছি ফেসবুকে। অনেক কষ্টের পোস্ট করতেছি, আমার জীবনটা নষ্ট হয়ে গেল এই নিয়ে অনেক কিছু ধরনের। অনেক সময় দেখা যায় যে আমি মদ খাচ্ছি, এটা পর্যন্ত ভিডিও করে আমি ফেসবুকে আপলোড করে দিচ্ছি। আমার বাবা যেহেতু আমাকে অপমানই করলো, আমি একদম শেষ হয়ে যাব। যেহেতু আমাকে বাড়ি থেকে বেরিয়ে করে দিল, বাসা থেকে বেরিয়ে করে দিল, তাহলে আমি তো তেজ্যপুত্র। সো আমার যা যা করতে মন চায় আমি সব কিছু করবো। আমি কারো কথা শুনবো না, কারো কথা মানবো না, একদম বেপরোয়া জীবন করব। ওই বেপরোয়া জীবন চিন্তা করেই আমি তখন কী করলাম, এভাবে হচ্ছে ফেসবুকে ছবি আপলোড দিতেছি, খারাপভাবে ছবি আপলোড দিতেছি, হাফ প্যান্ট পরে, এটা পরে ওইটা পরে, খুব খারাপভাবে নিজেকে প্রেজেন্ট করতেছি। এবং আমার ভিতরে যে একটা কষ্টপ্রাপ্ত মানুষ, অতৃপ্ত হৃদয় যে আমার, এটা আমি ফেসবুকের মাধ্যমে তুলে ধরতেছি। এভাবে বেশ কয়েকদিন করার পরে হঠাৎ করে আমার ফেসবুকের নিচে একদিন একটা কমেন্ট আসলো, আলিশা খান বলে একটা মেয়ের কমেন্ট, যে সে আমাকে ইংলিশে লিখলো, আমি বাংলায় বলি, আমাকে লিখলো যে আপনি এরকমটা কেন করতেছেন,
এবং আপনি কেন ফেসবুকে এই ধরনের পোস্ট করেন? মানুষ তো নর্মালি একটা ভালো কোনো জায়গায় গেলে, ভালো কোনো প্লেসে গেলে, ভালো কোনো পরিবেশে গেলে তখন ফেসবুকে এটা ছবি দেয় বা ভিডিও দেয়। কিন্তু আপনি সবসময় অ্যালকোহল নিচ্ছেন, ড্রিঙ্কস করতেছেন, খারাপ যাবে নাচানাচি করতেছেন, সিন ক্রিয়েট করতেছেন, এগুলো আপনি ফেসবুকে দিচ্ছেন কেন? তা আমি তারে আবার কমেন্ট বক্সে লিখলাম যে আমি খুব কষ্টপ্রাপ্ত একটা মানুষ, আমার অনেক কষ্ট, এই জন্য আমি এগুলো করি। এরকম করে সে একটা সময় আমাকে বললো আমি কি আপনার সাথে ইনবক্সে নক করতে পারি? তো ফাইন, ঠিক আছে, ইনবক্সে সে আমাকে নক দিল। আমি ইনবক্সে তার সাথে কথা বলতে মেসেজের মাধ্যমে সে মেসেজ করে আমি রিপ্লাই করি। তো সেদিন আমি তার সাথে প্রায় 2 ঘন্টার মতো মেসেজে কথা বলি রাতের বেলায়, বাংলাদেশের রাতে, এবং জিজ্ঞেস করি যে আপনি কোথায় থাকেন? সে বলে সে হচ্ছে ক্যানাডাতে থাকে, ক্যানাডিয়ান প্রবাসী, ক্যানাডায় থাকে। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলে তার বাড়ি ইন্ডিয়াতে, বাট সে ওখানে থাকে। তো আমি তার ফেসবুকটা ঘাটলাম আর কি, তার ফেসবুকটা ঘেটে দেখলাম যে সে ম্যারিড, তার একটা বেবি আছে, এবং মোটামুটি তারও খুব কষ্টের মাঝে মাঝে অনেক কষ্টের পোস্ট সে করে, তার ভিতরেও মনে হয় কোনো না কোনো একটা কষ্ট আছে। এভাবে তার সাথে আমার মেসেজে কথাবার্তা হলো 2 থেকে 3 দিন। 2 দিন পরে আমি তারা বললাম যে আলিশা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? মেসেজ জিজ্ঞেস করলাম। সে আমাকে রিপ্লাই দিল যে সে বোবা, ব্লাইন্ড, কথা বলতে পারে না, সে বোবা, এবং জন্ম থেকে সে মুখে কথা বলতে পারে না, টোটালি পারে না মুখে কথা বলতে, সে জন্ম থেকে বোবা। আমার কাছে বিষয়টা তখন যেটা মনে হয় যে কমপ্লিটলি একটা ফেক ঘটনা। এখন তুই শুধু আমার সাথে কথা বলে তাহলে হয়তো ধরা খেয়ে যাবে, এটা সম্ভবত কোনো ছেলের আইডি, কোনো ছেলে হয়তো আমার সাথে ফেক করতেছে। এইগুলো মনে করে আমি আর মেসেঞ্জারে তার সাথে কথা বলি না। সে মেসেজ করে আমি রিপ্লাই দিই না, এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে সে আমাকে একদিন ডাইরেক্ট ভিডিও কল দিল, মেসেঞ্জারে ভিডিও কল দেওয়ার পরে আমি তখন রিসিভ করার পরে দেখলাম যে খুবই সুন্দরী একটা মেয়ে, যেটাকে আমি ছবিতে দেখেছি, বাস্তবে দেখলাম এই মেয়েটাই। বাট ও এরকম আউ করতেছে, সে কথা বলতে পারে না, আমি এটা বুঝে গেলাম। তো আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, মেয়েটা তো অনেক ভালো, এবং সে আমাকে বাইরের ভিউ দেখাইলো, তার বাসা দেখাইলো। তো আমাদের দেশে তখন রাত ছিল, বাট ওখানে দিন, সে আমাকে দিনের ভিউটা দেখাইলো, এবং সে আমাকে বুঝালো সে ক্যানাডাতে আছে, অনেকগুলো সাইনবোর্ড দেখাইলো, আমাকে বিশ্বাস করাইলো। একটা পর্যায়ে আমি বিশ্বাস করলাম যে আসলেই সে ক্যানাডাতে থাকে। এবং সে তখন আমাকে জিজ্ঞেস করলো যে আমার লাইফটি এরকম কেন। তো আমি ওই ইংলিশ কিন্তু খুব ভালো আমি ড্রাইভ করতে পারতাম, আমি ইংলিশের মাধ্যমে তাকে বুঝিয়ে বললাম যে আমার এই সমস্যা, এটা আমার খালামণির সাথে প্রেম হয়, এবং খালামা আমার সাথে এরকম করে চলে যায়। দেন আমি পুরোটা স্টোরি লেখার পরে তার ভিতরে আমার জন্য খুব একটা মায়া কাজ করে, সে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে যায়। ফ্রেন্ড বলতে এরকম একটা ফ্রেন্ড যে অলওয়েজ আমাকে সাপোর্ট করে। ধরেন এরকমও হয় যে আমার টাকার প্রয়োজন, আমি যদি বলি যে আলিশা আমার টাকা লাগবে, আমি চলতে পারতেছি না, আমার জন্য টাকা পাঠাই দিবে। কত টাকা লাগবে, কীভাবে পাঠাবো বলো আমাকে, ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমার জন্য টাকা পাঠাই দিত। এবং ওই সময় আমি চাকরি থেকে যে টাকা পাইতাম তার চেয়েও বেশি টাকা কিন্তু সে আমাকে দিত, এর চেয়েও বেশি টাকা সে আমাকে দিত। তার টাকা আমি তখন হুড়দম চলাফেরা করতাম, খুবই স্মার্টলি চলাফেরা করতাম, দামি দামি ফোন ইউজ করতাম, জামা কাপড় পরতাম, জুতো পরতাম, ডিসিন বাসি, আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমি ফেসবুকে তখন খুব ভালো ভালো ছবি আপলোড করতেছি, আমার লাইফে আর কোনো কষ্ট নাই, এক ভিন্ন রকম জীবন আমি তখন পদার্পণ করি। ফেসবুকের ছবি দেখার পরে তো আমার ভাইয়েরা বা ভাবিরা হঠাৎ করে বলে যে দেখো মনে হয় আবারও প্রেমে পড়ছে, আবারও মনে হয় কারোর সাথে রিলেশনে পড়েছি, এরকম করে ভাইয়া ভাবিরা তারা মনে করে। কিন্তু আমি আমার মতো করে ফেসবুকে ছবি আপলোড করতেছি, সবার সাথে চলতেছি, সবার মাঝে তখন আমার খুব ভালো একটা হ্যাপিনেস, ভালো একটা মুহূর্ত কাটতেছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে অনেক দিন যাবত এই মেয়েটার সাথে আমার কথা হয়, এবং কথা হওয়ার পর একটা পর্যায়ে সে আমাকে বলে যে তুমি ক্যানাডাতে চলে আসো, মেসেঞ্জার আমাকে বলে ক্যানাডাতে চলে আসো, এবং আমি তোমাকে ক্যানাডাতে আমি স্পন্সর করবো তোমাকে, তুমি আসো, এমন করে আমাকে বলে। না, আমি তখন আসলে আগ্রহ ছিলাম না। তারপর সে যখন উদ্যোগ নিল একবার যে আমি তখন আইএলটিএস করলাম, আইএলটিএস করার পরে আইএলটিএসের রেজাল্ট আমার খুব ভালো আসলো। আসার পরে সে আমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করলো, এবং যতটুকু প্রসেস করা দরকার সেই সব কিছু করলো। আমি আসলে তেমন কিছুই করি নাই। তার প্রসেসিং অনুযায়ী আমি তখন ক্যানাডাতে মোটামুটি খুব কম সময়ের ভিতরে আমি অ্যাম্বাসি ফেস করি, এবং অ্যাম্বাসি ফেস করার পরে সে আমাকে যে ইনভিটেশন দিয়েছে তার ইনভিটেশন দিয়ে আমি খুব কম সময়ের ভিতরে ক্যানাডার একটা ক্যানাডায় আমি যেতে সক্ষম হই স্টুডেন্ট বিষয়ে, আমি তখন চলে যাই। এবং ক্যানাডা যাওয়ার পরে তাকে আমি দেখি, সে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে, এবং খুবই সুন্দরী, সুন্দরীর তো একটা লিমিট আছে, বাট আমার কাছে মনে হয় সে আনলিমিটেড সুন্দরী। এত সুন্দর তার চেহারা, তার চোখের চাহনি টাহনি সব কিছু। বাড়ি জিজ্ঞেস করি, বলে বাড়ি দিল্লিতে, এবং সে একটা মুসলিম ফ্যামিলির মেয়ে, তার নাম আলিশা, এবং বাংলাদেশে এখানে তার হাজব্যান্ডের বিষয়ে বলে নাই, সে এখানেই থাকে, এবং তার একটা বেবি আছে, আমাকে এটা বললো। আর সে আমাকে বললো তার পরিবারের কাউকে যাতে আমি না বলি যে সে যে আমাকে নিয়ে আসছে বা আমাকে স্পন্সর করছে, আমার জন্য সে আমাকে আনার জন্য যে সাহায্য সহযোগিতা করছে, এটা যাতে আমি তার পরিবারের কাউকে না বলি। তাই আমি বললাম যে ঠিক আছে, আমার তো প্রয়োজন নয়, তুমি আমার হেল্প করছো, আমি কেন তোমার ক্ষতি করবো।
বাট তার সাথে আমার কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটা বন্ধুত্বের চেয়েও মনে হয় একটু বেশি কিছু, বন্ধুত্ব আছেই, বাট এই বন্ধুর চেয়েও মনে হয় একটু বেশি কিছু তার সাথে আমার, মানে খুব ক্লোজলি তার সাথে কথাবার্তা বলি এবং খুব মধুর একটা সম্পর্ক আস্তে আস্তে করে সামনের দিকে বিল্ড আপ হচ্ছিল। এবং আমি ওখানে আসার পরে আমি যে ইউনিভার্সিটিতে, সে তার এরিয়াতেই কোনো একটা ইউনিভার্সিটির জন্য আমার ফর্ম নিয়েছে, আমি তার এরিয়ার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই। জাস্ট রাস্তার এই পাশে ও পাশে আমাদের বাসা, এই পাশে ও থাকে এবং অপোজিট পাশে আমি একটা মানে ম্যাথ সিস্টেম করে আরও কিছু বাঙালির সাথে, ওইখানে বাঙালি ইন্ডিয়ান আছে ওদের সাথে ওখানে সিস্টেম করে থাকতেছে, এবং এটা আমার ইউনিভার্সিটির একটা ম্যাথ সিস্টেম। তো ভালোভাবেই সময়গুলো কাটতেছিল কানাডাতে, এবং আমার পরিবারও জানতে পারছে, আব্বা আম্মা জানতে পারছে যে আমি কানাডায় চলে গেছি স্টুডেন্ট বিষয়ে। এখন আমি খুব ভালোভাবে আছি, খুব সুন্দর লাইফ লিড করতেছি, আমি কোনো খারাপ কিছু করি না। এবং এটা যখন আমার আব্বা আম্মা বুঝতে পারে, তারাও তখন মোটামুটি অনেকটাই আমার ভিতরে যে আমার জন্য যে আগে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল আমার উপরে, এই অভিমানটা আস্তে আস্তে করে আব্বা আম্মার কেটে গেল। তো বড় ভাইকে মাঝে মাঝে ফোন দিতাম, বড় ভাইয়া বলতো যে আব্বা আম্মা তোর উপর আগের মতো রাগ নাই, তুই আব্বা আম্মারে কল দিস, একটু কথা বলার চেষ্টা করিস। আমি মাঝে মাঝে আব্বারে কল দিতাম, এবং কল দেওয়ার পরে আব্বা আমার সাথে কথা বলতো, খুব বেশি না বললো, এই টুকিটাকি একটু একটু হলেও বলতো। আমি তখন পাঞ্জাবি পড়তাম, টুপি পড়তাম, মাঝে মাঝে নামাজ পড়তে যাইতাম, এগুলো আবার ফেসবুকে আপলোড দিতাম যাতে আমার আব্বা দেখতে পায়। আমার আব্বা ফেসবুক চালাইতো, আব্বু এগুলো দেখতো, আব্বুও লাইক দিত, এবং মানে কমেন্টে আব্বু অনেক কিছু লিখতো, আল্লাহর কাছে দোয়া চাইতো আমি যাতে ভালো হই। এইভাবে অনেকগুলো দিন আমার কানাডার মাটিতে চলে গেল, কিন্তু আমি আলিশা সম্পর্কে কোনো কিছুই বুঝলাম না। আলিশা জাস্ট আমার একটা ফ্রেন্ড, আমি কোনো একটা হেল্প লাগলে তাকে বলি, সে আমাকে সাহায্য করে, তার সাথে আমার একটা ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং ওই সময় আমার আব্বা আম্মাও বলতেছিল দেশে চলে আয়, দেশে এসে একটা বিয়ে শাদি কর, এবং একটা বিয়ে শাদি কর, তোরে মানে বিয়ে শাদি করাবো, সংসার কর, এটা আব্বা আম্মু বলতো। তো আমি তখন আলিশার সাথে দুষ্টমি করে মাঝে মাঝে বলতাম বিয়ে করবো, দেশে যাবো, তুমি মেয়ে দেখো, তোমার মতো একটা কিউট মেয়ে পাইলে বিয়ে করবো, আমি ইন্ডিয়ানে বিয়ে করবো, সমস্যা নাই, এটা ওটা বলে তার সাথে আমার খুব মজা হতো। কিন্তু এত সবের ভিতরে একটা বিষয় আমাকে খুব বেশি টেনশন দিচ্ছিল। মানে টেনশন বলতে বিষয়টা ছিল এরকম, ও যে বাসার মধ্যে থাকতো, ওই বাসার মধ্যে আমি খুব খেয়াল করে দেখলাম যে ও আমাকে বললো যে ওর বাসার আব্বা থাকে, আম্মু থাকে, কিন্তু আমি কখনোই ওর আব্বা আম্মুকে দেখি নাই। এবং ওর একটা ভাই, বড় ভাই আছে, নাম হচ্ছে আলভি। ওই আলভি ভাইটা দেখতাম যে মাঝে মাঝে ওর সাথে বের হইতো, এবং আলভির সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, ও পরিচয় করাই দিছে, আলিশা পরিচয় করাই দিছে যে ওর ভাই, মানে বললো যে ওর ভাই, মানে আলিশা বললো আর কি যে আমার ফ্রেন্ড, ভাইটা বলে নাই, বলছে আমার ফ্রেন্ড, পরিচয় করাই দিচ্ছে। তখন আমি ওনার সাথে হ্যান্ডশেক করলাম বা টুকিটাকি কথাবার্তা বললাম। তো মাঝে মাঝে ওনাদের যে বাসার নিচে আছে, বাসার নিচে মানে ব্যাডমিন্টন খেলার মতো একটা জায়গা আছে, ওইখানে আমি ভাইয়ের সাথে ওইটা খেলতাম। যেহেতু উনি আলিশার বড় ভাই, আলিশা বললো তার বড় ভাই, ওই হিসেবে আমি ওনার সাথে এমনি খেলাধুলা করতাম, মোটামুটি আর ভালো একটা সম্পর্ক ছিল। তো উনি যা যা বলতো আমি তাই করতাম, মানে ওনার সাথে বিভিন্নভাবে আমার খুব মধুর একটা সম্পর্ক হয়েছে, ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়, যেটা আমার আলিশার সাথেই হয়। এরকম করতে করতে আমি একজন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার আব্বা আম্মা এখানে থাকে না, মানে আপনার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলাম। তো তিনি আমাকে বলতেছে না, তারা এখানে থাকে না, তারা ইন্ডিয়াতে থাকে, এবং বাবা নাই, ওনার বাবা মারা গেছে, মা আছে, বাট তারা ইন্ডিয়াতে থাকে। কিন্তু আলিশা আমাকে বললো যে আলিশার বাবা মা, হাজব্যান্ড, ভাই সবাই একসাথে থাকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনার কে কে আছে, মানে আলবি ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে কে কে আছে। উনি আমাকে বলে এখানে অনলি আমি এবং আমার ওয়াইফ। তো আমি বললাম যে মানে আপনার ওয়াইফ, মানে আমি তো আপনার ওয়াইফকে কখনোই দেখি নেই, এই বিল্ডিংয়ে থাকে। বলে হ্যাঁ এই বিল্ডিংয়ে থাকে। তো বলে আপনার ওয়াইফকে? তো বলে তো তোমার ফ্রেন্ডই তো আমার ওয়াইফ। বিষয়টা তখন আমার কাছে একটু ভিন্ন মনে হলো, কি বলে হ্যাঁ তোমার ফ্রেন্ড যে সেই তো আমার ওয়াইফ, তুমি কি জানো না? তো আমি কিন্তু তখন অনেকে এটা বলি নাই যে আলিশা আমাকে বলছে যে উনি হচ্ছে আলিশার ভাই, বড় ভাই। আলিশা কিন্তু আমাকে বলছে মেসেজে যে আমি আমার বড় ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করে দিয়েছি, এটা আমার বড় ভাই ছিল। তো এখন উনি বলতেছে যে ওনার ওয়াইফ, এবং আলিশার যে বেবি উনি বলতেছে এটা ওনার বেবি এবং ওনার বোন, এটা উনি বলতেছে। কিন্তু আলিশা বললো যে এটা ওনার বড় ভাই। এবং আলিশাকে আমি বারবার জিজ্ঞেস করতাম যে তোমার হাজব্যান্ড কোথায়? ও বলে আসে, মাঝে মাঝে আসে, ও অন্য একটা স্টেজে থাকে, অন্য একটা শহরে থাকে, তো মাঝে মাঝে আসে, মানে অলওয়েজ না, মাঝে মাঝে আসে। আর তুমি হয়তো দেখো না, অনেক ব্যস্ত থাকে তো এসে চলে যায়। তাহলে প্রশ্ন হলো আলিশা বললো একটা এবং উনি বলতেছে আরেকটা। আমার তখন বিষয়টা সন্দেহ হয়ে গেল, যেটা ঘটনা কি। এবং এই ফ্যামিলিতে আমি এছাড়া আর কাউকেই দেখি না, মানে ওরা যে আছে শুধু ওদেরকেই দেখি। বিল্ডিং থেকে তারাই বের হয়, আলবি ভাই বের হয়, আলিশা বের হয়, ওর বেবিটা বের হয়, আদার্স আমি আর কাউকেই দেখতে পাইতেছি না। মানে বিষয়টা কি, আমার মাথায় তখন কোনো কিছু আসতেছে না। তখন অনেক সন্দেহ ঢুকে গেল যে কি ব্যাপার, মানে কী ধরনের কাজ কারবার বা এগুলো কি, কেন এগুলো হচ্ছে, মাথায় তখন কিছু আসতেছে না। আলিশাকে জিজ্ঞেস করি, আলিশাকে ওভাবেও জিজ্ঞেস করি না, ও আবার মাইন্ড করে কি না।
মানে টুকিটাকিভাবে যতটুকুই ওর কাছ থেকে জানার চেষ্টা করি, সে আমার কাছে প্রত্যেকটা বিষয় হাইড করে, কোনো কিছু আমার কাছে ক্লিয়ারলি বলে না। এবং সে নর্মালি আমার কাছে একটা বিষয়ে বারবার সে প্রেজেন্ট করে যে আলবি হচ্ছে ওর বড় ভাই, আমাকে এটাই বলে। তো একদিন আমি বললাম যে চলো আমরা কোথা থেকে একটু ঘুরে আসি। সে আবার আমার সাথে লং ড্রাইভে কোথাও যায় না, দূরে কোথাও যায় না, যেখানেই যায় যাতে দিনের মধ্যে চলে আসতে পারে এরকম একটা অবস্থার মধ্যে যায়। এবং ওর যে ছেলেটা আছে, এই ছেলেটার চেহারাও মানে সম্পূর্ণ অন্যরকম আর কি, সোজা কথায় যেটা। তো একদিন একটা রেস্টুরেন্টে আমি বসছি, বিকালবেলা বসার পরে আমি বললাম আলিশা আমি তো চলে যাব। এটা কিন্তু আমি মিথ্যা বলি তার কাছে, সত্য বলি না, মিথ্যা বলি যে আলিশা আমি তো চলে যাবো, এই কান্ট্রিতে আমি আর থাকবো না, তুমি আমাকে ডেকেছো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, আমি আসছি তোমাকে দেখার জন্য, এবং দেখে আমার তোমাকে খুব ভালো লাগছে, সব কিছুই ঠিক আছে, তুমি আমাকে অনেক মানি সাপোর্ট দিয়েছো, তোমার মানি সাপোর্ট না থাকলে আমি হয়তো কানাডা দেখতাম না, কানাডা আসতে পারতাম না, আমার মনে হয় যে আমি একজন ট্যুরিস্ট হিসাবে আসছি এটাই। তো আমি দেশে যাব, বিয়ে শাদী করবো, আব্বা আমাকে বিয়ে করাবে। ও তখন বলতেছে বাহ ওয়েল ডান, ইউ ক্যান গো, আমাকে এটা বলতেছে। মানে তার ভিতরে কোনো অনুভূতিই নাই যে মানে আমাকে কোনো কিছু বলবে বা কোনো একটা বিষয় সে আমাকে বুঝাবে। সে বলতেছে আমি চলে যাবো, চলো। পরে আমি বললাম যে আলিশা আমি তো চলে যাবো, বাট আই থিঙ্ক উই আর গুড ফ্রেন্ড। তো সেই হিসেবে আমার তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি তুমি রিপ্লাই করো। তো আমাকে বললো হ্যাঁ বলো, কী প্রশ্ন? আমি জিজ্ঞেস করলাম যে আলবি কে? বলে হি ইজ মাই বিগ ব্রাদার। কীভাবে তোমার বড় ভাই হয়? বলে হ্যাঁ এটা আমার বড় ভাই। আমি বললাম দেখো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম একটা পর্যায়ে তুমি ওনার কী হও, উনি কিন্তু বলছে যে তুমি নাকি ওনার ওয়াইফ। এবং এই কথাটা বলার সাথে সাথে সে সাথে সাথে এখান থেকে উঠে গেছে, মানে একটা সেকেন্ড ওইখানে দাঁড়ায় নাই, চলে গেছে। এবং গাড়িতে ওঠার পর আমাকে একটা টেক্সট করছে যে প্লিজ তুমি আজকের পর থেকে আলবির সাথে আর কোনো কন্ট্রাক্ট করো না, বা আলবির সাথে দেখা করো না, ওর সাথে কথা বলো না, যদি তুমি আমাকে লাভ করো, আমার লাইফে যদি তুমি সেফ চাও। তখন বিষয়টা ভাই আমার মাথার মধ্যে কিছুই ঢুকলো না যে ঘটনা কী। এবং এরপর থেকে তাকে টেক্সট করি, সে আমাকে কথা বলে না, বেশি টেক্সট করলে আমাকে ব্লক করে দেয়, আবার অনেকক্ষণ করে ব্লক খোলে। মানে কেমন জানি একটা মানে একটা ইয়ের ভিতরে পড়ে গেলাম, কি রে ঘটনা কি, এরকমটা করে কেন? এমন করে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন পরে একদিন আমি খুবই মন খারাপ করে বাসার সামনে বসে আছি, অনেক মন খারাপ, ও কোত্থেকে জানে আসছে গাড়ি নিয়ে। তো ওদের বাসা থেকে আবার আমাদের বাসাটা দেখা যায়। আসার পরে ও দেখছে আমি মন খারাপ করে বসে আছি, আমাকে ডাকছে। ঢাকার পরে গেছি, যাওয়ার পর আমাকে রুমে নিয়ে গেছে। ওই আমাকে এই পর্যন্ত কিন্তু কোনোদিন রুমে নিয়ে যায়নি, এই সর্বপ্রথম আমাকে রুমে নিয়ে গেছে। এর আগ পর্যন্ত আমি কখনোই রুমে যাই নাই। এবং রুমে নিয়ে যাওয়ার পরে ও তখন আমার হাতে 2টা পাসপোর্ট দিল, ইন্ডিয়ান 2টা পাসপোর্ট, এবং একইভাবে ইন্ডিয়ান 2টা পাসপোর্ট আমাকে দিল। দেওয়ার পরে কানাডিয়ান 2টা পাসপোর্ট আমার কাছে দিল, কানাডার 2টা পাসপোর্ট, ইন্ডিয়ার 2টা পাসপোর্ট। তো ইন্ডিয়ান যে 2টা পাসপোর্ট ও আমাকে দিল, এই 2টা পাসপোর্টে আমি বাবা মায়ের নাম দেখলাম সেম, মানে বাবা মা দুজনের নামই সেম। এবং সেকেন্ডলি ও আমাকে যে 2টা পাসপোর্ট দিল ক্যানাডিয়ান, ওই পাসপোর্টের ভিতরে আমি দেখলাম যে 2 জনের নাম আলাদা, মানে ওর বাবাও আলাদা, আলবির বাবাও আলাদা, মাও আলাদা। মানে বাবা মা ঠিক আছে যে পাসপোর্ট অনুযায়ী, আগের পাসপোর্ট অনুযায়ী ঠিক আছে, কিন্তু সেখানে আলিশার বাবা মা আলাদা। মানে আমি তখন বুঝতে পারলাম না যে আসলে বিষয়টা কি, মানে কোন বিষয়। আমি খুব রিকোয়েস্ট করতেছি যে তুমি আসলে আমার কাছে অনেস্টলি সত্য কথা বলো যে কি হয়েছে, বা তুমি তার কে। বা আমি এখানে সিকিউরিটি মনে করি না যে ও যদি হয়তো চলে আসে, তো ও আমাকে জাস্ট ও যে কথাগুলো বলে না, ও তো বোবা মেয়ে, বাট ওর ভাষা আমি বুঝতে পারি। ইশারা ইঙ্গিতে যখন কোনো কথা বলে আমি তখন বুঝতে পারি যে আসলে কী বলতেছে, আমি বুঝি। আমি ওকে বুঝালাম যে আমি তো এই বাসায় থাকলে সেভ না, যে কোনো সময় আলবি চলে আসতে পারে। তো আমাকে বলে আলবি আসবে না, আলবি 2 দিনের জন্য কোথায় চলে গেছে, কোনো একটা স্টেজে চলে গেছে, ও 2 দিন পরে আসবে, বাসায় কেউ নয়, সমস্যা নেই। তখন আমি তার কাছ থেকে তার পুরো ঘটনাটা জানতে পারি। পুরো ঘটনাটা জানতে পারি বলতে সে আমাকে ইশারা দিয়ে যতটুকু বোঝায়। আর ওই সময় কিন্তু আমি একজন বোবা মানুষের ভাষা পরিপূর্ণভাবে বুঝতে পারতাম, শুধু ওর সাথে চলাফেরা করার পরে আমি বিষয়টা বুঝতে পারি। এর আগে কিন্তু বোবার ভাষা আমি বুঝতাম না। ও যখন হাতে ইশারা করে বা অনেকটা আমি না বুঝলে আমাকে কাগজে লিখে দেয়, যে ইংলিশে লিখে দেয় যে এটা এটা, তখন আমি পরে বুঝি যে হ্যাঁ এটাও আমাকে বলছে। দেন আমি তখন জানতে পারি যে ওর বয়স যখন 6 বছর বয়স, মানে আলিশার যখন 6 বছর বয়স, তখনই ওর বাবা মারা যায়, আলিশার বাবা মারা যায়। এবং এই যে আলিশার যে ভাইটা আছে আলবি, আলবি হচ্ছে গিয়ে তার সৎ ভাই। মানে আলবি এবং আলিশা এরা হচ্ছে মানে সৎ ভাই বোন, কিন্তু সৎ ভাই বোন হলেও মানে ওনার যে মানে মায়ের নামটা কিন্তু এক ছিল। মানে বাবা বিয়ে করছে, যে 2টা মহিলাকে বিয়ে করছে, 2টা মহিলার নামে কিন্তু সেম। প্রথম মহিলাটা যখন মারা যায়, মানে কি বলে, এই আলবির যে মা ছিল, অরিজিনাল যে মা ছিল, ওই মহিলাটা যখন মারা যায়, সেকেন্ডলি আলবির বাবা সেকেন্ড যাকে বিয়ে করে, ওই মহিলার নামও কিন্তু সেম, মানে সেম নামের মহিলা ছিল 2 জন, ওইটাকে বিয়ে করে। তো বিয়ে করার পরে
ওই সেকেন্ড মহিলার ঘরে মানে সৎ মায়ের ঘরে জন্ম হয় হচ্ছে আলিশা। আলিশা যখন জন্ম হয়, আলিশা জন্ম হবার পরে তখন আলিশা খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। একটা পর্যায়ে আলিশার বাবা যে ছিল, বাবারা মারা যায়। এরই মাঝে আলবিকে তার দূর সম্পর্কের কোনো এক খালা মানে একটা রিলেটিভ তাকে ইয়াতে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে আসে। তো নিয়ে আসার পরে সে কিন্তু তখন অনেক বড়, আলবি কিন্তু মোটামুটি অনেক বড় হবার পরে আলবি তখনই তার বোন সাফিয়াকে 10 বছর বয়সে, সাফিয়ার বয়স তখন মাত্র 10 বছর বয়সে অ্যাজ এ বোন ওই হিসাবে তখন তাকে কানাডাতে নিয়ে আসে, বোন হিসাবে কানাডাতে আনে। এবং কানাডাতে আনার পরে সে কীভাবে ইন্ডিয়া থেকে পাসপোর্ট উল্টা পাল্টা কেমনি কী করে তার বাবা মায়ের নাম চেঞ্জ করে অন্যভাবে তার আবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার পরে তার কানাডিয়ান একটা পাসপোর্ট হয় কার, আলিশার। তো একই ভাষায় ভাই বোন থাকার পরে তো সেখানে তাদের মাঝে বিভিন্ন ধরনের মানে দুষ্টুমি এগুলোর মাঝে ঠিক 10 বছর বয়স থেকে, আলিশার যখন 10 বছর বয়স তখন থেকে তার এই যে মানে সৎ ভাই ছিল আলবি তার দিকে খারাপ নজর দেয়। তো 10 বছরের বয়সের একটা মেয়ে তো আসলে বুঝতো না যে তার সাথে কী হচ্ছে বা না হচ্ছে, এগুলো সে বুঝতে পারতো না। বুঝতে না পারার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে আলবির কাছে সে প্রতিটা মুহূর্তে দর্শনের শিকার হতো এবং এগুলো সে যখন একটা পর্যায়ে বুঝতে পারে তখন অনেকটা লেট হয়ে যায়। মানে লেট হয়ে যাওয়ার পরে একে তো সে বোবা ছিল, তার কোনো সাপোর্ট ছিল না, তার বাবা মারা গেছে এবং বাবা মা মারা গেছে, আলবির এবং আলিশা দুজনের বাবা মারা গেছে, একজনই যেহেতু মারা গেল। তো মায়ের অবস্থাও খুব একটা ভালো ছিল না এবং আলিশা যখন কানাডাতে চলে আসে তার মা তখন অন্যত্রে বিয়ে বসে যায় এবং ওই সৎ ভাই বোনকে নিয়ে তার মা খুব ভালো আছে, তার কোনো রকমের খোঁজখবর নেয় না। তার দুনিয়াতে একমাত্র গার্ডিয়ান ছিল তার ওই ভাই আলবি, এবং আলবির কাছে সে প্রতিটা মুহূর্তেই এভাবে দর্শনের শিকার হতে হতে একটা পর্যায়ে সে প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার এক পর্যায়ে তার একটা পুত্র সন্তানও হয়ে যায়, একটা ছেলে সন্তান হয়। এবং ছেলেটা হওয়ার পরে এই ছেলেটাকে নিয়েই ও এখন বড় হচ্ছে। সবার কাছে সে একটা পরিচয় দেয় যে আলবি হচ্ছে তার মানে ভাই, কোনো সময় বলে ভাই, কোনো সময় বলে হাজব্যান্ড, কিন্তু মূলত তার হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতেছে একই বাসায়। এবং বিবাহ কী হয়েছে না হয়েছে আমি জানি না, বাট যেই সন্তানটা আছে ওই সন্তানটা আলবি এবং হচ্ছে আলিশার সন্তান, যে ছেলেটা হয়েছে এই ছেলেটা। এবং সে যে কথাগুলো বলতেছে, চিৎকার করে কান্না করে বলতেছে, প্রচুর কান্না করতেছে, মানে প্রচণ্ড রকমের কান্না করে বলতেছে। আমার কাছে তখন বিষয়টা খুব খারাপ লাগলো যে কেউ মনে কান্না করতেছে। আমিও তাকে জড়ায় ধরলাম, তাকে বুঝাইলাম এবং এর ওই 2টা দিন আমি তার সাথেই ছিলাম, তার ওই বাসাতে। তার হাজব্যান্ড বলতে বা ভাই বলতে আলবি ছিল না, আলবি না থাকার কারণে আমি বাসাতেই ছিলাম এবং তার সাথে আমার অনেক ধরনের রোমান্সকর ঘটনা আছে, অনেক কিছুই ঘটেছে এবং সেখানে তার সাথে আমার এক ধরনের শারীরিক সম্পর্ক, আমি তার সাথে লিপ্ত হয়ে যাই। তো এই দিক দিয়ে আবার বাবা মা বারবার বলতেছে দেশে বিয়ে শাদী কর। 2 দিন পরে আমি ওই বাসা থেকে চলে আসি এবং আলবি তখন আবার পুনরায় বাসায় আসে। আলবি ওর সাথে ধরুন, কিন্তু আলবি খুব অ্যালকোহল নিত, প্রচুর নেশা করতো এবং ওই নেশা করার কারণে কিন্তু আলবির সাথে আমার একটা সম্পর্ক, মানে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। শুধুমাত্র ওই যে নেশা করতো এই কারণে, নেশাগ্রস্ত মানুষ ছিল, আমিও নেশা করতাম বাংলাদেশে, এই জন্য কিন্তু তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। একটা পর যেভাবে আলবির অগোচরে আমি আলিশার সাথে কথা বলতে আমার প্রতি তার একটা দুর্বলতা কাজ করে এবং সেম দুর্বলতা আমারও কাজ করে। একবার যে আমি তাকে হঠাৎ করে অফার করলাম যে তুমি বাংলাদেশে চলো, আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যাবো এবং বাংলাদেশে নিয়ে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমি একটা নতুন পৃথিবী দেবো, কারণ তুমি এখন যেখানে আছো এটা তো তোমার কোনো জীবন না। যে তুমি একজন মুসলিম মেয়ে হিসাবে তোমার সৎ ভাইয়ের সাথে তুমি সংসার করে যাচ্ছ এবং বিয়ে ছাড়া অলরেডি একটা সন্তানও নিয়েছো। ইভেন হচ্ছে তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি পাপিষ্ট হবা, তুমি মারা যাওয়ার পর তোমার অনেক ক্ষতি হবে, তুমি দোজখে যাবা। এই জিনিসগুলো আমি তার ভিতরে বোঝানোর ট্রাই করতেছিলাম এবং বোঝার পরে এক পর্যায়ে সে রাজি হয় আমার সাথে বাংলাদেশে চলে যাওয়ার জন্য। তো যখন সে রাজি হওয়ার পর আমি তার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে তার আলবিকে কোনো কিছু না বলে, তার হাজব্যান্ড বলি বা ভাই বলে আলবিকে কিছু না বলেই আমি তাকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে বাংলাদেশে চলে আসি। এবং বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আমার বাবা মা ওকে আর আমাকে একসাথে দেখার পরে মানে খুব বিব্রত হয়ে যায় যে ঘটনা কি। ওকে পরে বাসে আসার পরে আমি বলি আমার মাকে এবং বিস্তারিত পুরোটা ঘটনাই খুলে বলি। আমি কিছু লুকাই না কিন্তু, কারণ আমার জীবনে আমি লুকিয়ে অনেক বিপদে পড়েছি, এই জন্য কিছু লুকাই না লুকাই। আমি মাকে বলি যে মা এরকম একটা বিয়ে হয়েছে, কিন্তু শুধু এটুকুই লুকাই যে বিয়েটা যে ভাইয়ের সাথে হয়েছে, মানে ওর আপন ভাই যে ওইটা বলি না, সৎ ভাই যেটা বলি না, শুধু বলি একটা বিয়ে হয়েছে, বাট ওর হাজব্যান্ড অ্যালকোহল নিতে ভালো ছিল না, মেয়েটা অনেক ভালো মুসলিম পরিবারের মেয়ে, যার জন্য আমি নিয়ে আসছি। তো আব্বা আম্মা আসলে দেখলো যে আমি অন্তত এই মেয়েটার কারণে ভালো হয়েছি, মেয়েটা আমাকে কানাডাতে নিয়ে গেছে, এটা দেখার পর আব্বা আম্মা তখন আর
মনের ভিতরে কষ্টটা আর চাপা রাখলো না, না রাখার পরে আমি ওকে নিয়ে তখন বাংলাদেশে থাকতে শুরু করি। আমার দিন রাতগুলো এতটাই ভালো কাটতেছিল যেটা বলে আমি বোঝাতে পারবো না। এবং পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়। মুহূর্তের মধ্যে সে ভুলে গেল তার অতীত জীবনের কথা, সে কোথায় ছিল, কিভাবে বড় হলো, তার জীবনের সমস্ত কিছু ভুলে সে আমার সাথে বাংলার মাটির রাজধানী ঢাকাতে এক নতুন জীবন করতে শুরু করে। আমার জীবনটা এত সুখের ছিল যে সুখের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। এবং ওর কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, পৃথিবীতে এই ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4 মাস ও আমার সাথে থাকে। এবং ওর যে পাসপোর্ট ছিল, ক্যানাডিয়ান যে পাসপোর্ট, ও কানাডা তার কখনোই ব্যাক করবে না, কখনোই ক্যানাডাতে যাবে না। ওভাবেই হচ্ছে তার কাগজপত্রগুলো সবভাবে ঠিক করা হয়েছে, ওর ক্যানাডাতে যাবে না। এইভাবে সময়গুলো পাস হতে হতে একটা পর যতক্ষণ প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাবু আসে। কিন্তু দুর্ভাগ্যর বিষয় তো হলো বাবুটা আসার পরে বাবুটা নষ্ট হয়ে যায়। বেশি দিন বাবুটা পেটে স্থায়িত্বতা থাকে না, বাবুটা নষ্ট হয়। এবং বাবুটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওর মনটা জানি কেমন করে একটু ভেঙে যায়, মানে মন খারাপ হয়ে যায়। এবং মন খারাপ হয়ে যাওয়ার পরে একটা সময় আমি তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাই। সেখানে কিন্তু আমার বাবা মা একে তো বোবা ছিল, তার উপরে ওর একটা বাচ্চা সন্তান আছে, সে বিবাহিত। এগুলো জানার পরেও কিন্তু আমার বাবা মা কোনোদিনও তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। তবে আমার বাবা মা একটা কথাই বলতেছিল, ও থাকার কারণেই আমি একটা নতুন জীবন আসতে পেরেছি, আমি একটা ভালো জীবন এসেছি শুধু ও থাকার কারণে। আজকে ও যদি না থাকতো আমি কখনোই ভালো জীবন আসতে পারতাম না, ভালো হতে পারতাম না। দেন বাবা মা তখন ওকে অনেক সাপোর্ট করতো বা অনেক ভালোবাসতো। আমার বাকি ভাই বা মানে ভাইয়ের বউগুলো যারা ছিল তাদেরকে যেভাবে দেখতো, আমার বউ আলিশাকে সেম একইভাবে আমার আব্বা মা দেখতো। এইভাবে কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পরেই কক্সবাজার আমরা অনেক ঘুরি। আমার একটা লম্বা ট্যুর নিয়ে আমি কক্সবাজার যাই, যে মোটামুটি অনেকগুলো দিন থাকবো এরকম একটা প্ল্যানিংয়ে যাই। সন্ধ্যার দিকে মাগরিবের একটু পরে, ও আসলে বাংলা ভাষা তো জানতোই না এবং ওর তো মুখের ভাষাও ছিল না। এবং ও খুব ট্রাস্টেবল একটা মেয়ে ছিল, যে কাউকে বিশ্বাস করতো এবং যে কেউ ভালো করে একটু কথা বললে ওর সাথে পড়ে যেত। তো কক্সবাজারের পাশে যে আপনার ইয়েগুলো ছিল, মানে বিচের পাড়ে যে শোয়ার জায়গাগুলো ছিল, যে খাটগুলো ছিল, ওই লম্বা 2টা খাট একসাথ করে আমি আর ও শুয়ে আছি। আর সাথে ওর ছেলেটা, মানে যে কানাডা থেকে আসছে যে ছেলেটা, ও কিন্তু বাংলা জানে না, টোটালি জানে না। তো এই ছেলেটাকে নিয়ে আমি তখন শুয়ে আছি। ও তখন বললো ওয়াশরুমে যাবে, আমাকে বললাম একটু ওয়াশরুমে যাবো। তো মানে আঙ্গুল দিয়ে বুঝে আমি ঠিক আছে যাও। ওয়াশরুমের উদ্দেশ্য গেল। ওয়াশরুমের উদ্দেশ্যে যাওয়ার পরে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, কিন্তু ও আর ওয়াশরুম থেকে ফিরে আসতেছে না। যখন ওয়াশরুম থেকে ফিরে আসতেছে না, তখন আমার ভিতরে খুব টেনশন ঢুকে গেলো, কী পরে আসতেছে না কেন। আমি একটা পরে চোখে খোঁজার জন্য বের হলাম, বাট পাচ্ছি না। এবং নাম্বারটাতে কল দিয়ে দেখলাম যে নাম্বারটা বন্ধ। এবং নাম্বারটা বন্ধ পাওয়ার পরে, যেহেতু আমার বউ, আমি তো খুবভাবেই হচ্ছে মানে বড়সড় আকারে কোনো কিছু করতে পারি না। তো ওর পেটের বেবিটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওর মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, অনেক খুব খারাপ হয়ে গেছিলো। তা কী কারণে ওর মনটা খারাপ হয়ে গেল বা ও হঠাৎ করে কেন মোবাইল বন্ধ করে দিল, আমি ভাবলাম যে নাকি আবার ও ক্যানাডাতে চলে যাওয়ার প্ল্যানিং করেছে। আবার মানে ও কিন্তু কয়েকদিন আগে আমাকে পাসপোর্টের কথা জিজ্ঞেস করলো যে ওর ক্যানাডিয়ান পাসপোর্টটা কোথায়। আমার পাসপোর্ট আছে, আমার কাছে আছে। তাই ভাবলাম নাকি ও আবার ক্যানাডাতে চলে যাবে, মানে ঘটনাটা কি, কেন ওর মাইন্ড এত খারাপ হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। এভাবে আমাকে খোঁজাখুঁজি করতেছি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি যখন পাচ্ছি না, তখন আমি ট্যুরিস্ট যে পুলিশ ছিল, পুলিশের সহযোগিতা নিলাম। তাদেরকে বললাম যে এইভাবে আমার ওয়াইফ এখান থেকে উধাও হয়ে গেছে, ওয়াশরুমের কথা বলে। বাট ওই সময় কোন একটা মানে উদযাপন জানি ছিল, যার জন্য প্রচুর মানুষ ছিল, কক্সবাজারে প্রচুর মানুষ ছিল, এত মানুষ ছিল বলার মতো না। এবং ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমি তখন তাকে খুঁজতে বেরিয়ে যাই এবং সেখানকার যে প্রশাসনের লোকজন ছিল তাদেরকে জানাই। কিন্তু প্রায় মধ্যরাত পেরিয়ে যায়, ওর কোনো সন্ধান পাওয়া যায় না। মধ্যরাত পর্যন্ত কেটে গেল, ওকে আমি পাচ্ছি না যে কোথায় চলে গেল, কোন জায়গায় গেল, মানে কোনোভাবে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা পর্যায়ে মানসিকভাবে খুব ভেঙে পড়ে গেলাম, মানে খুবই ভেঙে পড়লাম যে ও কোথায় চলে গেল, কিভাবে গেল। প্রয়োজনে ফোন করলাম বাবা মাকে, তাদেরকে জানালাম। আমার আব্বা আমাকে একটা কথাই বললো, হঠাৎ করে কোনো কিছু করো না বা কাউকে জানাইও না, কারণ যেহেতু সে তোমার স্ত্রী, তোমার একটা মান সম্মান আছে, সে তো কোনো না কোনো একটা খারাপ জায়গার ভিতরে পড়ে গেছে, তা নাহলে তো সে আর চলে যেত না। তো তুমি কিন্তু খারাপ কোনো কিছু করো না, কাউকে জানাইও না, এগুলো জানাজানি হলে আমাদের মান সম্মান নষ্ট হবে। বাবার মান সম্মানের কথা মানে চিন্তা ভাবনা করে আমি আর কোনো কিছু বললাম না। এইভাবে তাকে খুঁজতে খুঁজতে সকালের দিকে প্রায় 9:30টার দিকে আমি তখন হোটেলে আসছি ছেলেটাকে নিয়ে। ওই সময় হঠাৎ করে ট্যুরিস্ট পুলিশ আমাকে কল দিয়ে বলতেছে আপনার ওয়াইফকে পাওয়া গেছে, আসেন। তো এটা বলার পর আমি তখন দৌড়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ট্যুরিস্ট পুলিশের যে বক্স ছিল, বক্সে বসে আছে। এবং ট্যুরিস্ট পুলিশ আমাকে যেটা বললো যে উনি নাকি মানে রাস্তা হারায় চলে গেছে, আমাদের বিচ থেকে অনেক দূরে তাকে ওখানে পাওয়া গেছে, সেখান থেকে তাকে আনা হয়েছে। রাত্রিবেলা কোথায় ছিল, কোন জায়গায় ছিল, এগুলো তারা কিছু বলতে পারে না। কিন্তু তার শরীরের ভিতরে আমি কোনো রকমের আঘাতের চিহ্ন দেখি না, কোনো কিছুই দেখি না। মোটামুটি দেখে খুব সুষ্ঠু সবলই মনে হয়, ভালোই মনে হয়।
তো কেন এরকমভাবে হঠাৎ করে ও কোথায় চলে গেল, বা আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তুমি কোথায় গেলা, তুমি ওয়াশরুমের কথা বলে গেলা, আমি সারাটা রাত এভাবে টেনশনে ছিলাম, তুমি গেলা কোথাও, কিছুই বলে না। এবং টুরিস্ট পুলিশের কাছ থেকে যেটা জানতে পারলাম, আমাদের এখান থেকে মানে অনেক দূরে কোনো এক বিচের পারে না ওকে হাঁটতে দেখা গেছে, যে না হাঁটতেছে, তখন তারা ধরে ছবির সাথে মিলিয়ে দেখলো যে এটা ও, দেন আমাকে ফোন করলো, এখানে নিয়ে আসলো। তো ওকে আমি এটা জিজ্ঞেস করলাম, এটা ট্রু কিনা, এটা সত্য কিনা, তোমাকে টুরিস্ট পুলিশ ওখানে ধরছে, তুমি ওখানে হাঁটতে গেছিলা, কোথায় গেছিলা, কিছুই বলে না। এবং কিছুই বলে না দেখে আব্বা আম্মাকে জানালাম, তারা বলতেছে ইমিডিয়েটলি ঢাকাতে চলে, ওখানে থাকিস না। আমি তখন তাকে নিয়ে, তার বাবুটাকে নিয়ে আমি তখন ঢাকাতে ব্যাক করলাম, ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে আসার পরে ও কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, এবং কারোর সাথে খুব বেশি একটা কথাও বলে না, খুব গম্ভীর ভাবর মাঝে। আমি জিজ্ঞেস করেছি কী হয়েছে, আমার কাছে তো অ্যাটলিস্ট বলতে পারো যে তুমি কোথায় গেছিলা, কোন জায়গায় গেছিলা, কোন অবস্থানে গেলা, এবং পুরো একটা দিন মানে পুরো একটা রাত, এর পরের দিন সকাল পর্যন্ত তোমাকে আমি পাই নাই, কী হয়েছে, কোথায় গেছে, কিছুই বলে না। জাস্ট আমার মুখের দিকে তাকায় থাকে এবং একটু পর কান্না করে, মানে চোখের পানি ফেলে কান্না করে, আবার ভালো হয়েছে। বুঝতে পারলাম না এরকমটা হলো, প্রায় 3টা দিনের মতো কেটে গেলো। আমি একে ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু ও ডাক্তারকে ওর বডি চেক আপ করতে দেয় না। মানে আমি ভাবলাম যে কোনো সমস্যা হচ্ছে কিনা, বডি চেক আপ করতে দেয় না। ডাক্তার নর্মালি হচ্ছে জিহ্বা দেখে, ঠোঁট দেখে এটা ওইটা ওষুধ লিখে দিচ্ছে, এবং ডাক্তারের কোনো পরীক্ষাও সে করতে দেয় না, যে কোনো একটা পরীক্ষা করবে এটার পারমিশনও সে দেয় না। তো আমি আব্বা আমারে বললাম যে এরকম, তারা বলে যে একটু শান্ত হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, ও আস্তে আস্তে বলবে, ও তো বোবা প্রতিবন্ধী, এজন্য হয়তো অনেক কিছু বলতে পারে না, তো এই জন্য ওকে একটু সময় দিলেও ঠিক হয়ে যাবে, ওর একটু সময় দেয়। আমি তখন ওভাবে তাকে সময় দিচ্ছি, কিন্তু পঞ্চম দিন রাতের বেলায় আমি একসাথেই শুয়ে আছি। তো আমার যেই মানে ওই সময় হচ্ছে একটু উইন্টার, মানে মাত্র আপনার নভেম্বর মাস চলতেছিল আর কি, যে শীতটা মোটামুটি পড়তেছে। তো আমি কিন্তু ফ্যান চালায় রাখছিলাম, মোটামুটি ফ্যানটা একটু করে চালায় রাখছিলাম। রাতের বেলায় হঠাৎ করে আমার যখন ঘুম ভাঙে, মানে আমার ঘুম ভাঙে, আমি ওয়াশরুমে যাবো, ওই জন্য আমার ছেলেটা আমার পাশে শুয়ে আছে। ঘুমটা ভাঙা মাত্রই আমি দেখতে পাই যে আমার কাছে মানে একটা স্বপ্ন দেখতেছিলাম, যে আমার একটা ড্রিমে ছিল মনে হয়, যে আমি দেখি যে ও ফ্যানের সাথে ঝুলে আছে, মানে ফাঁসি দিছে। মানে আমার মনে হয় আমি স্বপ্ন দেখতেছিলাম আর কি, আমার কাছে স্বপ্নই মনে হচ্ছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, যেটা কি মানে চিৎকার দিছি, এত জোরে চিৎকার দিছি যে আমি চিৎকার দেওয়াতে আমার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে। ছেলেটা উঠে তখন চিৎকার করতেছে, আমি গিয়ে দরজা খুলছে এবং চিল্লাচিল্লি শুরু করছে। আমাদের বাসায় কাজের লোক ছিল, আমার হচ্ছে যে বড় বোন ছিল, বড় বোনের ছেলে ছিল আমাদের বাসা, আমার ভাগিনা ছিল, এবং আরও মানুষ ছিল। তারা যখন সবাই দৌড়ে এসে দেখে যে এই ঘটনা আমার আব্বা তখন যাইয়ে পা চেপে ধরছে। আমার আম্মা বলতেছে এভাবে নামায় না, পুলিশকে ইনফর্ম করো এবং পুলিশ আসুক। আমার আব্বা বলেছে না, লাশটাকে কষ্ট দিব না। তো আমার আব্বা তখন পা ধরে আমার বড় ভাইয়ার মানে বউ ছিল, ওনারা ধরে তারপর রশিটা নামালো। জিব্বাটা ধরেন আপনার একদম বের হয়ে আছে, খুবই খারাপ একটা অবস্থা। ছেলেটা কান্না করতে করতে খারাপ অবস্থা। তো আমি আব্বাকে বললাম যে আব্বা এটা কী হইলো? আমার আব্বা বলে আমি তো নিজেও বুঝতেছি না, মানে আমিও কান্না করতেছি, আব্বা মানে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কান্না করতেছে। তো ও এমন একটা মানুষ যে আমি কাউকে যে ফোন করব, মারা গেছে, কাকে ফোন করব? আলভিকে ফোন করব, যে ফোন করে কি বলবো, তার বউ মারা গেছে না তার বোন মারা গেছে? কাকে ফোন করে বলবো? ওর বাবা মা, কারো কোনো কন্ট্রাক্ট আমার কাছে নেই, কাকে ফোন করবো? আমাকে ফোন করার মতো কোনো মানুষ তো ছিল না। এরপরেও আমি আমার আব্বাকে বললাম যে আব্বা কী করা যায়, আমরা কি লাশটা কিছুদিন রাখবো, ইন্ডিয়াতে খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে ওর আসলে কোনো রিলেটিভ পাওয়া যায় কিনা। আমার আব্বা বলে লাশটা রাখা ঠিক হবে না, একে তো আত্মহত্যা করে মারা গেছে, এবং দ্বিতীয় যদি এটা আইনিভাবে জানাজানি হয়, এটা পোস্টমর্টেম হবে, অনেক বিপদ হবে। এত বিপদ না করে মেয়েটা যেহেতু একটা বোবা প্রতিবন্ধী মেয়ে ছিল, সারাটা জীবনে তার কষ্টে কাটছে, তাকে মাটি দেওয়ার ব্যবস্থা কর, তার লাশটা উপরে রাখিস না। আব্বার কথা মতো তখন আমি আলিশাকে মাটি দেওয়ার ব্যবস্থা করলাম, গ্রামের দিকে নিয়ে গেলাম, গ্রামের বাড়িতে নিয়ে ওকে মাটি দিলাম। একটা মানুষ মারা গেল, তার মাটি হয়ে গেল, দাফন হয়ে গেল, যেটা কেউ জানলো না, তার কেউই ছিল না কাউকে বলার মতো যে মারা গেছে। এবং ও যখন কানাডা থেকে বাংলাদেশে চলে আসে, অনেক দিন যাবৎ প্রায় 1 বছরও বেশি সময় বাংলাদেশে ছিল, একটাবারের জন্য ওই আলবি কানাডা থেকে ফোন করে জিজ্ঞেস করেন যে ও কোথায় গেছে। মাঝে মাঝে আমি ওনাকে টেক্সট করতাম কেমন আছেন, উনি রিপ্লাই করতে ভালো আছি। একটাবার এটা বলতো না যে
আলিশাকে পাওয়া যাচ্ছে না, আলিশা কি তোমার সাথে চলে গেছে, বা আলিশা কোথায় আছে, একটাবার আমাকে জিজ্ঞেস করেন। আমার কাছে মনে হয় যে আলিশা মেবি বাসায় কিছু একটা জিনিস লিখে আসছে বা কিছু দিয়ে আসছে, যেটা পাওয়ার পরে তিনি আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করে নাই। তা আমার মনে একটাই প্রশ্ন যে ও মারা কেন গেল, এবং ওই পুরো একটা রাত ও কোথায় ছিল। আমি ট্যুরিস্ট পুলিশকে যতই জিজ্ঞেস করলাম, এবং আইনিভাবে আমার প্রশাসনের লেভেলে বড় বড় লোকজন ছিল, তাদেরকে দিয়ে ট্যুরিস্ট পুলিশের সুপার যে ছিল তাকে দিয়ে ফোন করিয়ে, বাট সর্বশেষ একটা কথাই জানতে পারলাম যে ওকে বিচের পার পাওয়া গেছে। এবং ওকে দেখার পর ওই শরীরে আমি কোনো রকমের কাটা চিরা বা একটা যদি দর্শনও করে, তো মোটামুটি শরীরে কোনো মানে অঙ্গতে কোনো কিছু এরকম কোনো কিছুই ছিল না, খুব নর্মাল একটা মানুষ ছিল। কিন্তু পুরো একটা রাত ও কোথায় ছিল, এবং কেন সে এত দূরে একা একা একটা বিচের পারে হাঁটতেছিল, এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি জানতে পারলাম না। অথচ আমি তাকে হারিয়ে ফেলি, পাগলের মতো হয়ে পড়ি, প্রতিটা রাতের কবরের কাছে গিয়ে কান্না করি, জিনটা লাশ হয়ে যায়, কারোর সাথে কথা বলি না। দীর্ঘ 3টা বছর আমার জীবন থেকে কেটে যায় লাশের মতো। 3 বছর পরে পরিবার তখন খুব জোর জবরদস্তি করে আমাকে বিয়ে করায়, এবং আমি তখন আমার লাইফে সেকেন্ড বিয়ে করি। বর্তমানে যাকে বিয়ে করেছি সে অনেক ভালো, অনেক ধার্মিক একটা মেয়ে। আমার বর্তমান ওয়াইফের ঘরে আমার 4টা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু ছেলে আমার একটাই, আমার বড় ছেলে, যেটা আলিশার ছেলে ছিল, আরিয়ান। এবং আরিয়ান এখন অনেক বড় হয়েছে। আমার বাবা এবং আমার বড় ভাইয়া ওরা ওকে ইসলামিক লাইনে পড়াশোনা করাচ্ছে। আমার বাবা মা, আমার পরিবারে যে মানুষগুলো আছে, আরিয়ানকে সবাই এত ভালোবাসে, মানে আরিয়ান একটা সেকেন্ডের জন্য না দেখলে ভালো লাগে না। আরিয়ান বাংলা কথা বলে এখন, এবং খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ইসলামিক লাইনে পড়াশোনা করাচ্ছি। আমার পুরো পৃথিবী একদিকে, আরিয়ান আমার কাছে একদিকে। আমার আব্বা আম্মা, আমার ভাই, আমার ভাবিরা যারা আছে, আরিয়ানের জন্য সবাই পাগল। এবং ও মাশাআল্লাহ দেখার মতো একটা ছেলে, খুবই সুন্দর, এত সুন্দর যে আসলে আমার দৃষ্টিতে মাশাআল্লাহ আমার ছেলের মতো সুন্দর ছেলে আমি দেখিনি। আমার ছেলের জন্য দোয়া করবেন স্পেশালি। এবং তার মা আলিশা চলে গেল, আলিশাকে যেন আল্লাহ জান্নাতে দান করে। এই না আরেকটা বিষয় আমি বলে রাখি, আলিশা মারা যাওয়ার বেশ কয়েক মাস পরে আমি ওর ভাই আলবিকে জানাই যে আলিশা কোথায়। উনি আমাকে কোনো রিপ্লাই দেয় না, মানে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমি চেষ্টা করেছিলাম একবার বলার জন্য যে আলিশা মারা গেছে, তো আলিশা কোথায় এটা রিপ্লাই যাতে তুমি আমাকে দেয় নাই। তো আলিশা মারা গেছে এটা জানলেও আসলে ওনার তেমন কিছু যায় আসে না, বা কেন উনি হঠাৎ চুপ হয়ে গেল, কেন আলিশার কোনো খবর নিল না, সেটাও আমি জানি না। কিন্তু আলিশার মৃত্যুটা আমি ওনাকে জানাই নেই, কারণ বাড়তি কোনো ঝামেলা আমি চাই না, যদি নতুন করে কোনো ঝামেলায় পড়ি, কারণ তিনি তো ঝামেলা করতেও পারে। এই জন্য আলিশার মৃত্যুর বিষয়টা বলি না, কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে আলিশা কোথায়, কিন্তু কোনো রিপ্লাই আমি পাইনি। তো যাই হোক, আমার জীবনে কেন এরকম ঘটনা ঘটলো এগুলো আমি জানি না, কিন্তু আমার ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। আমি আসলে খুব বেশি সুখে আছি সেটা বলে ভুল হবে। আমার 4টা মেয়ে, একটা ছেলে, এবং ওয়াইফ, বাবা মা, পরিবারের সবাই আছে, কিন্তু সবাই থেকেও কেমন যেন একটা শূন্যতা আমার মাঝে কাজ করে। সেই শূন্যতার অর্থ খুঁজতে গিয়ে এক রাতে হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেলটা আমার সামনে পড়লো, আপনার ভিডিওগুলো পেলাম, এবং ওই এক রাতে আমি আপনার 3টা ভিডিও শুনলাম, 3টা গল্প শুনলাম। আমার কাছে খুব ভালো লাগলো। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আপনাকে আমার জীবনের গল্পটা বললাম। যদি আপনি মনে করেন আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন, আমি আপনাকে সেই অনুমতি দিলাম। আমার বাসার ঠিকানা এইটা, আমি এই জায়গায় থাকি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে লাবিবের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, লাবিবের গল্পটা আসলে চোখে জল এনে দেওয়ার মতো একটা গল্প, বাট এই গল্পের মাঝে অনেক কিছু ক্লিয়ার হলো না। আমি শুরুতে আপনাদেরকে সরি বলে রাখি, কারণ এই পাসপোর্টের বিষয়গুলো একটু হিবিজিবি ছিল, এগুলো আমি আসলে ক্লিয়ার বুঝি নাই, কীভাবে পাসপোর্ট কীভাবে কী করছে। বাট আমার তরফ থেকে যতটুকু বুঝেছি আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব লাবিব ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। এখানে আরেকটা বিষয় আমি খুব ক্লিয়ার করে বলে রাখি যে আলিশার মৃত্যুটা আমার কাছে এক তাজ্জব ঘটনা মনে হলো। এই মেয়েটা তার স্বইচ্ছা বাংলাদেশে আসলো এবং লাবিবকে বিয়ে করলো, সব কিছু করলো, বাট কক্সবাজার থেকে হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল? সেখানে সিসি ক্যামেরা ছিল,
বা অনেক সময় পুরোটা কক্সবাজার এরিয়াই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমি জানি না যে আসলে ওই সময় সিসি ক্যামেরা ছিল কিনা, বাট আমি অনেকের জিজ্ঞেস করেছিলাম যে আপনি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন কি না, বা সিসি ক্যামেরা আপনি দেখেছেন। ইনি বলে আমার সর্বোচ্চ আমি এটাকে মানে সর্বোচ্চভাবে আমি চেষ্টা করেছি, বাট সবশেষ একটা জিনিসে পেয়েছি, তাকে ওইখানে পাওয়া গেছে। তো এটা আমার কাছে খুবই অবাক লাগলো যে পুরো একটা রাত মেয়েটা কোথায় ছিল। আর উনি আমাকে যেটা বলে যে ভাই ওর শরীরে কোনো রকমের কাপড় চোপড়েও কোনো ময়লার আঁশ দেখে নেই, যে ওই যে কাপড় গায়ে দিয়েছে সে কাপড়ের মধ্যেও কোনো ময়লার আঁশ নাই। বা কেউ যদি ওকে কিডন্যাপ করে নিয়ে যায়, জোর করে ওর সাথে কিছু করার চেষ্টা করে, ওর কাপড় চোপড়ও তো ময়লা পাওয়া যাবে, বা কিছু না কিছু ওর ভিতরে এলোমেলো, চুলগুলো পর্যন্ত মানে ইয়ে করা, মানে কি বলে সুন্দর করে রাখা, মানে একদম পরিপাটি একটা মানুষ বসে আছে। ওই আমাকে বললো যে আমি যখন ওই ট্যুরিস্ট পুলিশ বক্সে গেলাম, দেখলাম যে আমার বউ এমন করে বসে আছে যেন সে বাসা থেকে সেজেগুজে বের হয়েছে। ওর শরীরে মানে কোনো রকমের, কিন্তু ওর মুখটা কালো ছিল, এবং সেই কালো মুখ নিয়েই সে একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে চলে গেল। তো এইটা আমার কাছে অনেক তাজ্জব লাগলো। আমি আসলেই বুঝলাম না যে মেয়েটা, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আলিশা বেঁচে থাকা অবস্থায় লাবিব বারবার চেষ্টা করেছিল বের করার জন্য, সে কি হয়েছিল সে বের করতে পারল না। এটা একমাত্র আল্লাহই ভালো জানে সেদিন রাতে কি হয়েছিল এবং কি ঘটনা সে দেখেছিল, কি কারণে সে সারাটা রাত উধাও ছিল। এরপরে তার এইরকম মানে মাইন্ড এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। একটা পর্যায়ে সে আত্মহত্যার মতো একটা জঘন্য পাপ করে ফেলল। আমি দোয়া চাই আল্লাহ যাতে তাকে মাফ করে দেয়। মেয়েটা তার জীবনে অনেক কষ্ট পেয়েছে। নিজের আপন ভাইয়ের কাছে 10 বৎসর থেকে, মানে নিজের ভাইয়ের কাছে 10 বৎসর থেকে মেয়েটা যৌন নির্যাতনের শিকার হয়েছে, এবং সেখানে বিয়ে ছাড়া একটা সন্তানও হয়েছে, এবং তার আত্মহত্যার মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক এই মেয়েটার জীবনটা। আল্লাহ যাতে তাকে মাফ করে দেয়, আল্লাহ যাতে তাকে জান্নাত দান করে। সব কিছুর পরে সেই মুসলিম হয়েছে, নামাজ পড়েছে, দিনের পথে থেকেছে লাস্ট সময়টা। তো সেই ভালো দিনগুলো, সেই ভালো দিকটা চিন্তা করে যেন আল্লাহ তাকে মাফ করে দেয়, এই আশা ব্যক্ত করে, এবং তার ছেলে আরিয়ানের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যাতে আরিয়ানকে দিনের পথে কবুল করে নেয়। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।